হাই পোলাপাইন, কি অবস্থা সবার? আরে অনেকে চলে আসছে, নাহিয়ান, আফিফা, নাফিসা, ফাহমিদা, রিন্তি, আফরিন, তাই না, নওশিন, মাহিদা, ফারহানা। সাব্বাস সাব্বাস, খুবই ভালো লাগছে অনেকদিন পরে সবার সাথে দেখা। সিরিয়াস পোলাপাইন, ডিসেম্বরে সবাই হচ্ছে মজা করে গল্পের বই পড়ে, আমরা বৃত্তি পরীক্ষা দিতে আসছি না? দ্যাটস ফ্যান্টাস্টিক। খুবই ভালো একটা ব্যাপার, ইনশাল্লাহ আমরা ভালো মতো একটা পরীক্ষা দিব। আর পরীক্ষা তো আসলে শেষ নাই। ধরো গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দিল। আমরা খুব খুশি হলাম, দেখতে পেলাম যে শিখর অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে, আবার অনেকে কিন্তু চান্স পায় নাই, তাই না? So, এই পরীক্ষার খেলা চলতেই থাকবে। এর মধ্যে আমরা চেষ্টা করব ভালো করার এবং তার সাথে জীবনটাকেও উপভোগ করার। হ্যাঁ, আমরা সারাদিন শুধু পড়াশোনা করব তা না, আমরা ঘুরতে যাব, আমরা গল্পের বই পড়ব, আমরা মজা করব, আমরা ফ্যামিলির সাথে সময় কাটাবো এবং আমরা পড়াশোনাও করব। যাক, অনেকে চলে আসছি, সবাইকে বড় করে একটা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আর সবার জন্য কি অনেকে সালাম দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা তাহলে, যেহেতু সবাই সিরিয়াস মানুষজন, হ্যাঁ, আমরা তো চাই যে সবাই যেন বৃত্তি পরীক্ষা ভালো দিতে পারি। আমি একটু কমেন্ট দেখতে চাই, সবার শরীর কেমন একটু বলো তো। লিখছে সবাই? অনেকেরই বলছে শরীর ভালো, কারো কারো আবার একটু জ্বর টর ঠান্ডা কাশি, না একটু সুস্থ থাকাটা খুব দরকার। হ্যাঁ, সো ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আজকে কিন্তু আমরা কি করব, মূলত তোমার মার্ক ডিস্ট্রিবিউশন যেটা সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এই যে চলো ভালো করে আমরা জিনিসটা দেখে ফেলি। আমরা কিন্তু ক্লাসে এগুলো পড়ে আসছি, এখন আমরা কি করব, শেষ মুহূর্তে একটু রিভিশন দিয়ে নিব, তাই না? অনেকে কিন্তু এখনো পুরোপুরি শিওর না যে কোনটা কিভাবে অ্যান্সার করে। আমরা কিন্তু সেগুলো দেখে আসছি, এখন চলো একটু চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছি যা যা আছে, অনেকগুলো মার্ক কিন্তু এখানে, সেগুলো প্রত্যেকটা আমরা একটু একটু করে টাচ করে যাব। তারপর এখানেও যেগুলো আছে সেগুলো একটু টাচ করে যাব ইনশাল্লাহ। তার মানে পুরা বৃত্তি পরীক্ষাটার সম্পূর্ণ টপিক আমরা চেষ্টা করব একবার সলভ করতে। ঠিক আছে? কেমন? চলো তাহলে শুরু করি। কেউ কেউ বলছে যে মুখস্থ কেমনে করে মনে থাকে না, মুখস্থ করার চেষ্টা না করে বরং আমরা কিভাবে সলভ করতে সেটা শিখি। এগুলো তো দেখা হয়েছে, আরাফাত সুন্দর বলেছে। আমরা শুরু থেকে একবার দেখে ফেলি। পরীক্ষায় যখন যাব, সবার আগে আমাকে কি একটা প্যাসেজ দিবে, তাই না? সেই প্যাসেজটা পড়ে আমার কিন্তু এমসিকিউ সলভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি করতে পারি, আমরা দুটো কাজ করতে পারি। শুরুতে প্যাসেজটা ঝটপট একবার চোখ বুলিয়ে নিতে পারি, যেন আমার হালকা একটা আইডিয়া হয় যে কোন অংশে কি নিয়ে কথা বলেছে, তাই না? তারপর আমরা কি করতে পারি, তারপর প্রশ্নটাতে চলে যেতে পারি। আমরা দেখবো যে আচ্ছা, ফোক মিউজিক, ইউনিক, আচ্ছা এই শব্দগুলা প্যাসেজে কোথায় আছে, টাইপ অফ ফোক মিউজিক, এই নামগুলা ওখানে কোথায় আছে। তাহলে কি হলো দেখো তো, আমরা শুরুতে প্যাসেজটা হালকা ভাষা ভাষা একবার চোখ বুলিয়ে নিলাম, তারপর প্রশ্নে চলে গেলাম, কোন শব্দটা চাচ্ছে সেইটা আমরা ভালো করে দেখলাম, তারপর আমরা প্যাসেজ থেকে সেটা খুঁজে বের করলাম। ঠিক আছে? চলো তাইলে আমরা একবার চেষ্টা করি, একবার পড়ি চলো। পিপলস মিউজিক মানে কি, মানুষের মিউজিক, অলসো নোন এজ ফোক মিউজিক, তাই না? গ্রাম বাংলা যে গান থাকে, কনসিস্টস অফ, গঠিত হয় কি নিয়ে, সুর দিয়ে, কথা দিয়ে এবং জ্ঞান দিয়ে। সেই জ্ঞানটা কোথা থেকে আসছে, যেটা passed down orally for generation। ওরাল মানে কি, মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্ম এটা পাস হয়েছে, তাই না? আচ্ছা, নাহিয়ান বলছি একটু ভালো করে বুঝান। এখানে কিন্তু আমরা ভালো করে বুঝতে আসি নাই, আমরা একটা রিভিশন দিতে আসছি। এখানে আমরা সবকিছু ফাস্ট ফাস্ট সলভ করবো, এটাই স্বাভাবিক। তোমার যদি মনে হয় যে আচ্ছা ভাই এই জিনিসটা তো আর একটু ডিটেলসে পড়ানো উচিত, তুমি যদি আগের ক্লাসগুলো দেখে আসো দেখবা সেটা কিন্তু ব্যাখ্যা করে পড়ানো হয়েছে, তাই না? নীরব বলছে উত্তরটাকে ডাইরেক্ট প্যাসেজ থেকে দিবে নাকি হালকা বানিয়ে নিতে হবে। আমরা দেখি সলভ করতে করতে, দেখা যাক কেমন হয়। লিরিক মানে হচ্ছে গানের যে কথাটা থাকে সেটা। আচ্ছা, ওভার টাইম দ্য মিউজিক হ্যাজ ইভলভড,
ইভলভ মানে কি গানের সুরটা রূপান্তরিত হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, মানুষ যেভাবে বসবাস করে সেভাবেই কিন্তু গানের কথাগুলো আসে। এখন আর কেউ হারিকেন দিয়ে পড়াশোনা করে না, এখন আর কেউ তাল পাখা দিয়ে বাতাস করে না, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড খাবার, ইকোলজি বাস্তুতন্ত্র, সিজনস ঋতু, অ্যান্ড রিচুয়াল প্রথা, মানে আমাদের জীবনে যা কিছু আছে সবগুলোই কিন্তু এই গানের ভিতরে প্রতিফলিত বা রিফ্লেক্টেড হয়, তাই না? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, সবগুলোই হচ্ছে এইখানে মানুষের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করে। এই যে খেয়াল করে দেখো, আমার কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো শব্দ অর্থ জেনে প্যাসেজ পড়া কোনো দরকার নাই। হ্যাঁ, আর আমরা একটু যে জিনিসটা পড়ছি সেটা শুনি, অন্য প্রশ্নগুলো এখন না করি। তুমি যদি অন্য প্রশ্ন করতে থাকো তুমি এটাও বুঝবা না, তাহলে কিন্তু তোমার কিছুই বোঝা হবে না। এখন আমরা চেষ্টা করছি এমসিকিউটা সলভ করা, সেটার জন্য কিভাবে করব সেই জিনিসটা একটু বুঝার। কম্পোজিশনের প্রশ্ন এখন আমরা করব না, সেটা সামনে আসবে। ঠিক আছে, চলো। এখানে আমরা দেখতে পেলাম কোন কোন গানগুলো আছে সেটার নাম কিন্তু চলে আসলো, তাই না? এটা কিন্তু একটা প্রশ্ন ছিল। আরো এরকম প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব বের করার। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, পটভূমি পরিবর্তন হয়ে গেল, গানও পরিবর্তন হয়ে গেল। যেমন পাহাড়ি এলাকা, হিল ট্র্যাক্টসে তুমি এমন সব গান শুনবা যেখানে হচ্ছে বিভিন্ন, আমি কিন্তু সংক্ষেপে যাচ্ছি কারণ ধরে ধরে আমরা শব্দ শব্দ দেখব না, আমরা এমসিকিউর উত্তর কই পাওয়া যায় সেটা খুঁজে বের করব। এথনিক কমিউনিটি মানে কি উপজাতি যারা আছে বিভিন্ন ভাষায় গান করে, সেটা তুমি পাহাড়ি সঙ্গীতে পাবা। আবার এই পল্লীগীতি সেটাতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেখানে কি হয়, এই যে পশু পাখির চামড়া, বাঁশ, কলাবাঁশ এবং সাধারণ যে জিনিসপত্র সেগুলো দিয়ে কিন্তু বানানো হয়, তাই না? তাহলে আমরা উপকরণগুলো কিন্তু পেয়ে গেলাম কি কি দিয়ে বানানো হয়। দ্য সাউন্ডস দে প্রডিউস, যে আওয়াজটা আসে সেটা কিসের সাথে সম্পর্কিত, তারা যে ভূমিতে যে এলাকাতে বাস করে সেটার সাথে। যখন মানুষ সেখান থেকে শহরে মাইগ্রেট অভিবাসন করে চলে যায় এবং গ্রামও পরিবর্তন হয়ে যায়, এই ঐতিহ্যবাহী সুরগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায়, তাই না? তবে আমরা দেখতে পাই যে যে সিনেমা আছে, গান আছে, সেগুলোতে কিন্তু এই সুরগুলো এখনো ফিরে ফিরে আসে, তাই না? আমরা একটা হালকা আইডিয়া নিলাম। এইবার চলো দেখি আমরা সলভ করতে পারি কিনা। আমরা সবাই কমেন্ট করব। কিভাবে কমেন্ট করব? 1 লিখে কমেন্ট করব সি, 2 লিখে কমেন্ট করব বি, দেখি আমরা পারি কিনা। একটু বলো তোমরা, ফোক মিউজিককে ইউনিক কেন বলে? এটা কি আমরা পারবো? অবশ্যই পারবো। 4টা অপশন দেয়া আছে। এই যে আমরা প্লিজ অনুভা, আগে আমরা একটা একটা করে যাই, অন্য গল্পগুলো এখন না করি, ঠিক আছে? সেগুলো আসবে, ধীরে ধীরে আসবে। আমরা পুরোটাই সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? চিন্তার কিছু নাই। খেয়াল করে দেখো, রিটেন ডাউন লিখিত আকারে বলে নাই, হলে সেমিনারে পারফর্ম করে সেটাও বলে নাই, প্রফেশনাল এরকমও বলে নাই, বলেছে কি মৌখিকভাবে, তাই না? প্যাস ডাউন ওরালি। এই যে দেখো, যারা মন দিয়ে প্যাসেজটা শুনেছিলাম তারা কিন্তু মনে করতে পেরেছি। কোথায় পেরেছি? এই যে প্যাস ডাউন ওরালি, এভাবেই কিন্তু তোমার আসবে যে তোমার যেই জিনিসটা দেয়া আছে সেটা প্যাসেজে খুঁজে পাবা। এই জন্যই প্যাসেজটা শুরুতে একবার ভাষা ভাষা পড়ে নেবা, তারপর প্রশ্নে চলে যাবা, সেই প্রশ্নের শব্দটা প্যাসেজে কোথায় আছে খুঁজে বের করার চেষ্টা করবা, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। কোনটা ফোক মিউজিকের টাইপ না, খেয়াল করে দেখো। এই যে বিভিন্ন ধরনের গানের ধরন দেয়া না, চলো আমরা আবারও প্যাসেজে ফিরে যাই। কি ছিল? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালনগীতি, পালা গান। খেয়াল করে দেখো, পল্লীগীতি, জারি, লালনগীতি সবই আছে, ট্যাঙ্গো এইটা কিন্তু বলা ছিল না, তাহলে টুয়ার্ডস সি। আমরা কিন্তু এখন পারছি, তাই না? অনেকেই কমেন্ট করছি। আচ্ছা, হাউ ডাজ ফোক মিউজিক রিফ্লেক্ট পিপলস লাইফস্টাইল, মানুষের জীবনের প্রতিফলনটা কিভাবে তুলে ধরে বলতো? গ্লোবাল, পুরা বিশ্বকে তুলে ধরে না, শুধু বিনোদনের জন্য তুলে ধরে না, শুধু ধনীদের সম্পর্কে কথা বলে না, এগুলো কোনোটাই কিন্তু আমরা পাই নাই। আমরা কোনটা পেয়েছি বলতো? কি ছিল এখানে? আমরা আবারও যদি এখানে যাই আমরা অবশ্যই খুঁজে পাবো। এই যে দেখো, মানুষ যেভাবে বাস করে, এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজন, রিচুয়াল আর অল রিফ্লেক্টেড, এই যে শব্দটা আমরা কিন্তু প্রশ্ন খুঁজে পেলাম, রিফ্লেক্ট, এগ্রিকালচার, সিজন, ফুড। তার মানে কি প্যাসেজটা একবার চোখ বুলিয়ে নিলে খুবই ইজিলি আমরা কিন্তু করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, হোয়াট মেক্স হিল ট্র্যাক্টস, পাহাড়ের অঞ্চলে মানুষের গানটা কেন স্পেশাল বলতো? এটাও কিন্তু বলা ছিল। কি বলা ছিল?
বিভিন্ন ধরনের জাতি আছে সেখানে, এথনিক কমিউনিটি, হিল ট্র্যাক্টে থাকে, উপজাতি থাকে, তাই না? চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, তারপর পাঙ্গন, তঞ্চঙ্গা, বং, অনেক রকম 50টা উপজাতি আছে। উপজাতির ভাষাটা তারা ব্যবহার করে। তাহলে কি মনে হচ্ছে গাইস? মনে হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই এই জিনিসগুলো আমরা পারবো, তাই না? না পারা কিচ্ছু নাই, আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে এইবার চলো আমরা সামনে যাব। কিসে যাব বলো তো? আমরা এবার যাব প্রশ্ন উত্তরটা দেখতে। আচ্ছা, আগে এটাও আমরা একটু সলভ করে ফেলি, আমরা উত্তর দিতে থাকি, দেখি পারি কিনা। কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে পারবো আমরা ইনশাল্লাহ, তাই না? আমি আসলে বেশি সময় দিতে চাচ্ছি না এগুলাতে, আমাদের সামনে আগাতে হবে। আচ্ছা, হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজড, কোন ধরনের উপকরণ ব্যবহার করে বলো তো? বলা ছিল পশুর চামড়া, কলাবাস, এটা আমরা কিন্তু জানি। আচ্ছা, কেন ধীরে ধীরে ফেডিং? ফেডিং মানে কি হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে কেন? মানুষ হচ্ছে শহরে চলে যাচ্ছে। মাইগ্রেশন শব্দটা কিন্তু ছিল, তাই না? এই যে খুবই ইজিলি আমরা কিন্তু পেরে গেলাম। গুড। এবার আমি কমেন্টগুলো একটু দেখি, তারপর আমি সামনে আগাবো। আচ্ছা, এটুকু কি আমরা পারছি? কি মনে হচ্ছে ইজি? ফিজা বলছে বৃত্তির প্রশ্ন যারা করবে তারা কি বোর্ডে প্রশ্ন ফলো করবে? দেখো, এটা কিন্তু বলা কঠিন, কারণ যেহেতু বৃত্তি পরীক্ষা দীর্ঘদিন হয়নি। ধরো তোমরা যখন রাইটিং এর সাজেশন চাও যে ভাইয়া আমি কোন লেটার বা কোন কম্পোজিশন পড়বো, আমরা কিভাবে বলবো বলো? কারণ হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষাতে আমরা বলতে পারি কেন? কারণ সেখানে অনেকগুলো বছর বিগত বছরের প্রশ্ন আমরা দেখতে পারি, সেটা নিয়ে আমরা গবেষণা করতে পারি যে কোনটা কোন বোর্ডে বেশিবার এসেছে। এই পরীক্ষাটা তো হয়ই নেই অনেক বছর, আমরা কেউই জানি না কেমন হবে। তবে আমরা ধারণা করতে পারি যে আমরা চেষ্টা করছি যে সাজেশনগুলো দেয় সেখান থেকে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, একটু দেখতে হবে এটা, তাই না? এই বছরটা একদম নতুন করে শুরু হচ্ছে। আর কমেন্টগুলো আমি একটু দেখতে চাই। যদি স্বর্ণালী বলছে ভালো করে বোঝা যাচ্ছে না, তো কি করব বলো? আসলে যারা শুরু থেকে ক্লাসগুলো করে এসেছি তারা কিন্তু মোটামুটি ভালো করে বুঝতে পারছি। আজকে যদি তুমি প্রথমবার ক্লাসে আসো, আজকে কিন্তু আমরা রিভিশন দিচ্ছি, ছোট্ট করে দেখে নিচ্ছি, তাই না? তো তোমার যদি মনে হয় যে আচ্ছা এমসিকিউ কিভাবে সলভ করে আমি জানি না, সেই ক্ষেত্রে প্লিজ আগে যে ক্লাসগুলো হয়েছে একবার একটু দেখে নিব, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। ক্লাস কখন শুরু হয়েছে দেব হালদার জানতে চেয়েছে। বেশিক্ষণ না, 6:30 বাজে, 6:30 PM। আচ্ছা, আর কোনো কাজের কমেন্ট কি আছে? সবে উত্তর দিয়েছে, ফ্যান্টাস্টিক, সেগুলো দেখতে পাচ্ছি। এই ছাড়া তো খুব একটা দেখতে পাচ্ছি না কমেন্ট। আমার মনে হয় যে আমরা সামনে আগাতে পারি, তাই না? চলো তাহলে আমরা প্রশ্ন উত্তরে যাই। হোয়াট ইজ অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক? এই জিনিসগুলো কিন্তু আমরা প্যাসেজে খুব সহজেই পেয়ে যাব। কিভাবে আমরা করতে পারি বলো তো প্রশ্ন উত্তর? আমরা সবসময় চেষ্টা করব প্রশ্ন থেকে একটু কপি করতে। আমরা লিখতে পারি অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক ইজ কল্ড, কিংবা শুধু ইজ কি, নিশ্চয়ই কি ছিল বলতো? মানুষের গানটাকে বলে ফোক মিউজিক, তাই না? আমরা বলতে পারি ফোক মিউজিক। তাহলে খেয়াল করে দেখো যে প্রশ্নোত্তরে আমি অর্ধেকেরও বেশি প্রশ্ন থেকেই কিন্তু কপি করে বসিয়ে দিলাম, বাকিটুকু আমি যুক্ত করলাম। খুব সহজ জিনিস কিন্তু। আমরা প্যাসেজটা একটু ভালো করে পড়লে এমসিকিউ কি করেছিলাম, এখানে কোন জিনিসটা চেয়েছে প্যাসেজে চলে গেছি, ওই জায়গাটা বের করেছি, তাই না? কোথায় শব্দটা আছে, তাহলে উত্তরটা আমরা পেয়ে যাই। হোয়াট ইনফ্লুয়েন্সেস দ্য এভলিউশন অফ ফোক মিউজিক? বলতো কিভাবে পরিবর্তিত হয়? এভলিউশন শব্দটা আমরা কোথায় পাবো? চলো আমরা ঝটপট দেখে ফেলি। অবশ্যই আমরা পাবো, কেন পাবো না? এখানে আছে, আছে ইভলভ, দেখতে পেয়েছি আমরা। কিসের সাথে সম্পর্কিত বলো? মানুষ যেভাবে বাস করে সেটার সাথে সম্পর্কিত, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এগ্রিকালচার, ইকোলজি, পিপলস ওয়ে অফ লাইফ। এই যে পিপলস ওয়ে অফ লাইফ যেটা ওখানে দেওয়া ছিল, আর বাকিটা আমরা প্রশ্ন থেকে কপি করে সুন্দর করে বসিয়ে দিলাম, তাই না? আমার কিন্তু হয়ে গেল। এবার বলা আছে কিছু ফোক মিউজিকের স্টাইলের কথা বলো। খুবই ইজি জিনিস, আমরা কি লিখতে পারি বলো তো? সাম স্টাইলস অফ ফোক মিউজিক মেনশনড ইন দ্য টেক্সট, এটুকু লিখলাম। তারপর বলতে পারি আর কি ছিল, পল্লী গীতি, তারপর লালন গীতি, হাসন রাজার গান, জারি সারি ভাটিয়ালি, দেখতেও হবে না প্যাসেজে, আমাদের এখনো মনে আছে। আরো যা আছে গম্ভীরা, সব তুমি তুলে দিলা, পালাগান, হাসন রাজার সংস, তাই না?
আমরা হুবহু প্যাসেজ থেকে বসিয়ে দিলাম। Why are folk music instruments special বলো তো? কেন এটা স্পেশাল? ইনস্ট্রুমেন্ট মানে কি? উপকরণ। এটা আমরা চলো প্যাসেজে আবার চলে যাই। আমাদের জানতে হবে উপকরণটা কি দিয়ে তৈরি হয় বলো তো? দেখতে পাচ্ছি ফোক মিউজিক, এই যে ইনস্ট্রুমেন্টস, উপকরণগুলো কিভাবে তৈরি বলো? চারপাশে সারাউন্ডিং এ যে উপকরণগুলো পাওয়া যায়, যেমন কি এনিম্যাল স্কিন, ব্যাম্বু, কালাবাস, আমরা এইটাই বসিয়ে দিব যে ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস আর স্পেশাল বিকজ, এই যে পুরো লাইনটা তুমি বসিয়ে দিলা, তোমার প্রশ্ন উত্তরটা হয়ে গেল। চলো আমরা দেখি। বিকজ দেয়ার ফর ন্যাচারাল ম্যাটেরিয়ালস, তাই না? এই যে ব্যাম্বু, এনিম্যাল স্কিন, টাইট টু দ্য লাইন, মানে ওরা একটু চেঞ্জ করে, তোমার চেঞ্জ না করলেও চলবে। তুমি এটুকু কপি করো, তারপর বাকিটুকু প্যাসেজের অংশটা বসিয়ে দাও। আব্দুল্লাহ বলছে ভাইয়া আগে আগে বলে দিলে আমরা কি বলবো? শোনো, আমরা সবাই মিলে চেষ্টা করছি। এখানে একভাবে উত্তর দিয়েছে, তুমি চাইলে আরেকটা অন্যভাবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখানে উত্তরটা আমি ঝটপট সহজ করে দেখিয়ে দিচ্ছি। তুমি যখন লিখতে যাবা তোমার কিন্তু হুবহু এটা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তোমার মাথায় আসবে না, এটা অন্যভাবে আসবে। তুমি তোমার মতো করে চিন্তা করো, কোনো ক্ষতি নাই, তাই না? ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। এইটা একটু পড়তে হবে, নিজেরা একটু পড়ি, তারপর আমি তো পড়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, বাট নিজেরা একটু চেষ্টা করি, তারপর আমি ঝটপট বলে দিব। আমরা কি পড়ছি? আশা করি পড়ছি। কেন? এই প্যাসেজটা পড়ার মাধ্যমে এরপরে কিন্তু আমাদের একটা ফিল ইন দ্য গ্যাপস প্যাসেজ থাকবে, তাই না? সেটা আমাদের পারতে হবে। চলো তাহলে আমরা সবাই একটু ঝটপট দেখে ফেলি, একটা বেসিক আইডিয়া নিয়ে নেই। নকশি কাঁথা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে না, ভাষা ভাষা দেখে রাখবো। ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। কঠিন শব্দ। কুইল্ট মানে কি? আমরা বলতে পারি কাঁথা কিংবা কম্বল। এমব্রয়ডারি মানে কি? সেলাই করা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। নকশা মানে কি? ডিজাইন, তাই না? আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক একটা নকশা। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, ঐতিহ্যবাহী একটা কারুশিল্প। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস, মানে কি? আদিবাসী টু বাংলাদেশ। এটা বাংলাদেশের আদিবাসীদের থেকে এসেছে এবং পশ্চিম বাংলা, ভারত থেকে এসেছে। The art has been practiced in rural Bangla for centuries. শতাব্দীর পর শতাব্দী গ্রাম বাংলায় এটা কিন্তু চর্চা হয়ে এসেছে। The name Nokshikatha became popular after the poet Joshimuddin poem Nokshikathaর মাঠ was published in 1929. প্রায় 100 বছর আগে নকশিকাঁথার মাঠ এই কবিতা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এইটুকু আমরা পড়লাম। ট্র্যাডিশনাল কাঁথার মেড ফর ফ্যামিলি ইউজ। তোমরা অনেকে দেখবে যে শীতকালে কি করে, আলমারি থেকে আম্মু কাঁথা কম্বল বের করে, তাই না? এগুলো ঐতিহ্যবাহী, কেন আমরা পরিবারের জন্য ব্যবহার করি। পুরনো কিংবা নতুন জামা কিংবা সুতা, সেগুলো দিয়ে এগুলো বানানো হয়ে থাকে। কোন কোন জায়গায়? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর, এইসব এলাকার কেউ আছো থাকলে অবশ্যই কমেন্ট করো। আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, তোমাদের এলাকাতে কিন্তু এই কারুশিল্পটা খুবই বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। এখন আর ওই বাসা বাড়ির জন্য তৈরি করা হয় না, এখন কি করা হয়? বাণিজ্যিকভাবে ব্যবসার জন্য তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিজ। মানে কি হ্যান্ডিক্রাফট মানে কি? আড়ং-এ তোমরা যদি যাও, আড়ং কিন্তু এই কাজটাই করে, তাই না? আড়ং কি করে, যে গ্রামে যারা বানায় তাদের থেকে এনে শহরে বিক্রি করে বেশি দামে। আসমা বলছে আমার আম্মু নকশিকাঁথা বানাতে পারে, ফ্যান্টাস্টিক। একজন বলছে পোল দিবেন কিনা? পোল তো আজকে দিব না বাবা, আজকে তো আমরা হচ্ছে রিভিশন দিচ্ছি। হ্যাঁ, আজকে তো আমরা আসলে ওইরকম ক্লাস করছি না, তাই না? আচ্ছা, এই এক কমেন্ট এতবার করলে কিন্তু কি করব, ব্লক করে দিব। যে বাদরটা করেছে তার জন্য কিন্তু অন্যদের কমেন্টগুলো মিস হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব মুশকিল হয়ে গেল, এই যে এই কাজটা যে করলা, এটা কখনো করবা না। হ্যাঁ, এক কমেন্ট এতবার করলে অন্যদের কমেন্টগুলো হারিয়ে যায়। দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু বাসায় ময়মনসিংহ, যশোর এইসব জায়গায়। আম সরি, সবার নামটা পড়ার সুযোগ হচ্ছে না, তারপরে একটু বলার চেষ্টা করি। আলিফ বলছে আগে থেকে সহজ লাগছে, ফ্যান্টাস্টিক। শিফা রাজশাহী থেকে, প্রিয়াস বগুড়া থেকে, সাকিবা যশোর থেকে, আতিফা জয়পুরহাট থেকে, আর কি আছে? উম্মে হাবিবা বগুড়া থেকে, তাহিরাও বগুড়া থেকে। আচ্ছা, নাইম বগুড়া থেকে। জাইমা বলছে আছি, কিন্তু কোথা থেকে আছে সেটা তো আমি জানি না। আচ্ছা, যাই হোক, অনেকেই এরকম আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। খুব চাহিদা এগুলার, কেন? কারণ খুব কালারফুল, রঙিন নকশা থাকে, ডিজাইন থাকে,
সেগুলো সেলাই করে সেখানে রাখা থাকে। দেখো এই যে প্যাসেজটা আমরা পড়লাম, কেন পড়লাম? কারণ এটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু ২টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে ২.৫ মার্ক এখানে আসবে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড। আমরা কিন্তু আবারও এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার যেভাবে সলভ করেছিলাম প্যাসেজে চলে যাব। কোথায় ছিল এটা বলো? কোয়েল্ট, এমব্রয়ডার্ড কোয়েল্ট। খুবই ইজিলি আমরা কিন্তু পেরে গেলাম, তাই না? আমরা নিজেরা উত্তর লিখতে থাকি, ভাইয়া সলভ করে দেবে, জন্য বসে থাকবো না, নিজেরাই বলে দেয় উত্তর। কোয়েল্ট, দ্য নেম কামস ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা মিনিং আর্টিস্টিক। কোথায় ছিল এই জিনিসটা? চলো আমরা দেখে ফেলি। নকশা হুইচ মিনস আর্টিস্টিক কি? প্যাটার্ন। এটাও কিন্তু খুবই সহজে আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি। এই যে প্যাটার্ন পেয়ে গেলাম। ইট ইজ এ ট্র্যাডিশনাল ড্যাশ প্র্যাকটিস রিয়েল বাংলা ফর সেঞ্চুরিজ। কোথায় ছিল? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস রুরাল বাংলা ফর সেঞ্চুরিজ, তাই না? আমরা কি বলতে পারি? ট্র্যাডিশনাল আর্ট বলতে পারি। ঠিক আছে। দ্য পোয়েট জসীমউদ্দিন মেড দ্য নেম নকশি কাঁথা পপুলার থ্রু হিজ, এটা কি ছিল বলতো? এটা কি ছিল? পোয়েম। তাহলে এটাও আমরা পেরে গেলাম, থ্রু হিজ পোয়েম। নকশি কাঁথার মাঠ। টুডে নকশি কাঁথা ইজ অলসো মেড ড্যাশ অ্যান্ড সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস। কোথায় পাবো আমরা বলতো? কোথায় ছিল এটা? নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। তার মানে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী কাঁথাগুলো ঘরে বানানো হতো নিজেদের পরিবারের ব্যবহারের জন্য, আর এখন সেটা বানানো হয় বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য। তাহলে আমরা কিন্তু খুবই সহজে সুন্দর করে দেখে ফেললাম জিনিসটা, তাই না? পারছি সবাই? আশা করি পারছি। ঠিক আছে, আমরা কিন্তু তাহলে সামনে আগাবো। কোনোটা না বুঝে থাকলে কমেন্ট করি। চলো তাইলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বুঝতে পারছি। আমরা কিন্তু দুষ্টুমি করে আকাজের কমেন্ট করব না, আমরা কিন্তু সিরিয়াস বৃত্তি পরীক্ষার্থী, তাই না? হ্যাঁ। আর যে প্রশ্ন সলভ করছি সেটা নিয়ে আমরা প্রশ্ন করবো। হ্যাঁ, পরের গুলো নিয়ে চিন্তা করবো না যে ভাই এটা কেমনে করো, এটা কেমনে করে। ধীরে ধীরে আসবে, সবগুলো আসবে। ঠিক আছে, চিন্তার কিছু নাই। আচ্ছা, গণিত লাইভ ক্লাস দিবেন? আচ্ছা, আমি আবদারটা শুনে রাখলাম, আমি বলবো। সাফিয়ানের নাম কেউ নেয় নাই না? আহারে, কোনো সমস্যা নাই। আচ্ছা চলো, এইবার আমাদের একটা কঠিন কাজ করতে হবে। সিনোনিম এবং অথবা অ্যান্টোনিম লিখতে হবে। কঠিন জিনিস কিন্তু ভাই। এইটা যদি আমরা ভোকাবুলারি না জানি তাহলে কিন্তু পারতে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা কি পারবো? নিজেরা একটু চেষ্টা করি তো। নিজেরা চেষ্টা করি, এটা সবার জন্যই কঠিন। ফেমাস কি বলা যেতে পারে বলো তো? এক্সপেন্সিভ মানে কি? ব্যয়বহুল। সেইটা অ্যান্টোনিম হতে পারে চিপ, সস্তা। কালারফুল, এটা সিনোনিম কি হতে পারে? পপুলার, জনপ্রিয়। অ্যান্টোনিম বিপরীত কি হতে পারে? কঠিন জিনিস না পারলে কিন্তু কঠিন। এটা কোনো গ্যারান্টি নেই যে পরীক্ষায় কি আসবে, যে কোনো কিছুই আসতে পারে। সেটা আমাদের একটু চর্চা করার বাইরে কিছু করার নাই। এটা আসলে একটু কঠিন জিনিসই, এটা মাথায় রেখে আমাদের চেষ্টা করতে হবে। ট্র্যাডিশনাল সিনোনিম হতে পারে কনভেনশনাল। এটা হয়তো আমরা অনেকেই জানি না, অনেকে নতুন শুনছি। এটার মানে হচ্ছে গতানুগতিক। তুমি আরো বলতে পারো, আচ্ছা আমি উত্তরটা দেখিয়ে দিই। কনভেনশনাল, ক্লাসিক, টিপিক্যাল বলতে পারো, যেইটা মাথায় আসে। তুমি জাস্ট একটা কিছু লিখতে হবে, চেষ্টা করতে হবে, তাই না? ফেমাস, ওয়েল নোন, রিনাউন্ড। আর কি বলা যেতে পারে? পপুলার বলতে পারো। পপুলার ফেমাস কিন্তু এক জিনিস না, কিন্তু তারপরেও যদি মনে না আসে একটা কিছু তো লিখতে হবে আমার, তাই না? এক্সপেন্সিভ, চিপ হতে পারে। অ্যাফোর্ডেবল, কঠিন, দরকার নেই। কালারফুল, ভাইব্রেন্ট, ব্রাইট, কঠিন কিন্তু জিনিসটা। পপুলার, আনকমন, আননোন। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি যে অ্যান্টোনিম হিসেবে। তাইলে সবগুলো শব্দই তোমরা জানো, কিন্তু যখন তোমাকে এভাবে বলছে হঠাৎ করে কিন্তু মাথায় আসতে চায় না, তাহলে এটা কিন্তু কঠিন জিনিস।
সেখানে আসলে আমাদের কিছু করার নাই, এটা প্র্যাকটিস করা কোনো বিকল্প নাই, তাই না? সামি বলছে আমার নাম কেউ নেয় না। হ্যাঁ, আমার নামটা সামি, তো আমার নামও কেউ নেয় না। আচ্ছা, তাহলে অনেকেই কিন্তু উত্তর দিচ্ছি। কারা কারা উত্তর দিচ্ছি একটু দেখি নামগুলা। সাকিবা দিয়েছে, সুন্দর। তারপর হচ্ছে মারুফা দিয়েছে, স্পন্দন দিয়েছে, ফাটাকেষ্ট দিয়েছে, একজন বলছে ব্যাগ ভর্তি ভালোবাসা কবে শেষ হবে। আচ্ছা, তোমাদের বৃত্তি পরীক্ষা তো, এখানে তোমাদের তো আমরা স্কুলের কোর্সটাকে বলে ব্যাক টু স্কুল, তাই না? তো ব্যাক টু স্কুলের ডিসেম্বরে যে অফারগুলো আছে সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ। মাঝে মধ্যে আমরা গ্রুপে শিখবো জিতবো গ্রুপে কিন্তু দিচ্ছি ভিডিও, অ্যান্ড এই কোর্স কিন্তু শুরু হয়ে গেছে। সো এটা তো আমরা বানাচ্ছি, অনেক সুন্দর করে বানাচ্ছি, আশা করি তোমাদের কাজে আসবে। আর এটা হচ্ছে এআই, হ্যাঁ, তোমাদের আইসিটির ভাইয়া আপুরা বানাচ্ছেন। আর ব্যাগ ভর্তি ভালোবাসা তো আছে। এই অফারগুলো ডিসেম্বরের পরে জানি না থাকবে কিনা। সো খুবই ভালো হয় এখন যদি ভর্তি হয়ে যাও, যারা হতে চাও, তাহলে অফারগুলো বেশি বেশি পাবা। আচ্ছা, আমরা সামনে যেতে পারি নাকি? শোনো, এটা নিয়ে টেনশন করবে না, পরীক্ষায় যা মাথায় আসে লিখে দিবা। হ্যাঁ, কারণ একটা কিছু লিখতে হবে আমাদের, না লিখার থেকে লেখা ভালো, তাই না? আচ্ছা চলো তাহলে সামনে যাই। আবারও কিন্তু মহা ঝামেলা, এত বড় একটা প্যাসেজ পড়তে হবে। ভাল লাগে পড়তে? একেবারেই ভাল লাগে না। তাহলে আমরা কি করব বলো? আমরা প্রশ্নে চলে যাই, কি কি জানতে চেয়েছে। ফজলুল হক জন্ম কত সালে, তাই না? চলো আমরা দেখি। এই যে জন্ম 1872 সালে। আমি সুন্দর মতো এটা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, হি ড্যাশ ফার্স্ট ডিভিশন, মানে কি? রেজাল্টের কথা বলছে, এবং কি বলছে কোথায়, তাই না? দেখি আমরা ফার্স্ট ডিভিশন কোথায় আছে, দেখি তো আমরা। এই যে দেখো, পাস দি এন্ট্রান্স এক্সামিনেশন ইন ঢাকা ডিভিশন, নাকি? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটাই আমরা দিয়ে দিতে পারি। কোন পরীক্ষাটায়, তাই না? ফার্স্ট ডিভিশন পেয়েছে। কি দেয়া ছিল? এন্ট্রান্স এক্সামিনেশন, বসিয়ে দিলাম এন্ট্রান্স এক্সামিনেশন। ওকে, হি টুক এমএসসি ডিগ্রি। এই যে ইয়ার, কত সালে এমএসসি, চলো আমরা দেখি এমএসসি কোথায় ছিল। এমএসসি ইন 1895, সুন্দর মতো এটা আমি বসিয়ে দিলাম। হি ড্যাশ 1906, তাহলে ওই সালটা বের করতে হবে, তাহলে আমরা পারবো। এই যে 1906 কি হয়েছে তখন। হি ওয়ার্কড উইথ স্যার সলিমুল্লাহ, অ্যান ইম্পর্টেন্ট ফাউন্ডিং অল ইন্ডিয়া মুসলিম লীগ, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোন ইভেন্ট হয়েছে, হি ফাউন্ডেড মুসলিম লীগ এই 1906। লাস্টেরটা, হি বিকেম হবে জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আবারও আমাদের বছরটা বের করতে হবে। কংগ্রেস কোথায় আছে, চলো আমরা প্যাসেজে দেখি। কংগ্রেস, সরি, এই যে লাস্টের এইটা, এই যে এই 1918, তাই না? 1918 সালে। তাহলে দেখো, আমার কিন্তু প্যাসেজটা পড়াও লাগলো না। আমি শুধু প্যাসেজে যেই মানে প্রশ্নে যে জিনিসগুলো ছিল সেটা বসিয়ে দিলাম, তাই না? তাইলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, কি মনে হচ্ছে জিনিসটা? এতটা কি কঠিন কিছু, নাকি মনে হচ্ছে আমরা পারবো? আমার মনে হচ্ছে আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? আব্দুল্লাহ বলছে অর্থ বুঝতে কি করব। আসলে এখন তুমি যদি বলো যে আমি প্যাসেজ পড়ে অর্থ বুঝি না, তাহলে কিন্তু একটু মুশকিল, তাই না? সো আমরা একটু প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, আমরা তো পড়াচ্ছি। এখন ধরো যে একেবারে অর্থ না বুঝতে, তাহলে তো কঠিন। তো না বুঝলেও খুব একটা সমস্যা নাই, যেটা বললাম যে আমরা তো এখানে ধরে ধরে বের করে ফেলতে পারছি বেশিরভাগ জিনিস। দু এক জায়গায় অর্থ না বুঝলে একটু আটকাতে হবে। কোথায়? ধরো যে এমসিকিউতে তোমাকে এমন একটা প্রশ্ন দিল যেটা ভোকাবুলারি না জানার কারণে তুমি অর্থে বুঝতে পারলা না, দু একটা ঝামেলা হতে পারে। তারপর সিনোনিম অ্যান্টোনিম, সেখানে ঝামেলা হতে পারে। এরকম দু একটা জায়গা বাদে বেশিরভাগ জায়গায় তুমি অর্থ না বুঝলেও প্যাসেজ ধরে ধরে প্রশ্নে যে শব্দগুলো আছে সেইটা বের করে করে উত্তর করে দিতে পারবা। আলিফ তার বন্ধুর নাম বলতে বলেছে, লাবিব দুইজনের নামই বলে ফেললাম, হুসাইনের নামও বললাম। আচ্ছা, উর্মিলা বলছে বৃত্তিপরের প্রশ্নে বোর্ড ভিত্তিক হবে। দেখো, এই জিনিসটা না আমরা কেউ বলতে পারছি না, কারণ হচ্ছে অনেক বছর পর আবার শুরু হতে যাচ্ছে।
এখানে কোনো চমক থাকতেও পারে, আবার খুব টিপিক্যাল গতানুগতিক প্রশ্নও হতে পারে। পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারবো। তবে আমাদের চিন্তা হবে আমরা যেভাবেই হোক না কেন আমরা যেন ভালো একটা মার্ক তুলে আনতে পারি, তাই না? সো কিভাবে কি হবে এটা নিয়ে টেনশনে কিছু নাই, আমরা বেসিকটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখন ট্রু ফলস লিখতে হবে। ফজলুল হক বরিশাল জিলা স্কুলে ছিলেন কিনা? চলো দেখি কোন স্কুলে ছিলেন তিনি। এই যে দেখতে পাচ্ছি বরিশাল জিলা স্কুল, তাহলে এটা ট্রু, তাই না? অবশ্যই এটা ট্রু, আমরা লিখে দিতে পারি ইট ইজ ট্রু। আচ্ছা, he was appointed an examiner of MA in mathematics in Kolkata University in 1895। তাহলে 1895 কলকাতা ভার্সিটি MA ম্যাথমেটিক্স। দেখি তো তথ্যগুলো প্যাসেজে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? হয় MSc ডিগ্রি ইন ম্যাথমেটিক্স ইন 1895, ঠিক আছে তো? না না না, হ্যাঁ, নেক্সট ইয়ার, পরের বছর কিন্তু, তাই না? তাহলে 1895 সালে তিনি ডিগ্রি নিয়েছেন, পরের বছর তিনি জয়েন করেছেন, তাই না? তাহলে কি এটা ফলস? এই যে পরের বছর জয়েন করেছিলেন, ফলস হলে কি করব আমরা? আমরা এইভাবে লিখব, আমরা লিখব এভাবে বি ফলস। তারপর তোমার স্কুলের টিচার যেভাবে শেখায় ওইটাও ফলো করতে পারো, অথবা তুমি এইভাবেও লিখতে পারো কারেক্ট আনসার দিয়ে, তারপর তুমি ওই পুরো লাইনটা বসালা, শুধু শেষে সারটা চেঞ্জ করে দিলা, হয়ে গেল। আচ্ছা, হি ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টু স্যার আশুতোষ মুখার্জি। দেখে দিলে সত্যি কিনা? এই যে অ্যাসিস্ট্যান্ট টু আশুতোষ মুখার্জি, তাহলে এটা ট্রু, তাই না? ইজিলি বুঝে যাচ্ছে এটা ট্রু। হি বিকেম আ ম্যাজিস্ট্রেট ইন 1912। দেখে তো ম্যাজিস্ট্রেট শব্দটা কোথায় আছে? হি জয়েন্ট কলকাতা হাইকোর্ট ইন 19, আচ্ছা, ম্যাজিস্ট্রেট কোথায় আছে? ম্যাজিস্ট্রেটের কথা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে 1906 সালে মুসলিম লীগে যোগদান করলেন, একই বছর ম্যাজিস্ট্রেট হলেন। 1906 সালেই কিন্তু ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন তিনি। তাহলে 1912 না, 1906 হবে, এটাও ফলস, তাই না? এই যে দেখতে পাচ্ছি 1906 সালে, তাহলে দেখো এটাও পেরে গেলাম। লাস্ট ওয়ান, হি বিকেম জেনারেল সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। চলো দেখি কোথায় আছে প্যাসেজে এই জিনিসটা। অল ইন্ডিয়া মুসলিম লীগ পেয়ে গেলাম। এই যে জেনারেল সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দর মতো সবগুলাই পেয়ে গেলাম, তাই না? মিললো? কি মনে হচ্ছে? তার মানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু কষ্ট করে ধরে ধরে পুরো প্যাসেজ পড়তে হবে, সব অর্থ বুঝতে হবে, এরকম কোনো প্যারা নাই। তুমি শুধু প্রশ্নে যে জিনিসগুলো দেয়া আছে সেইটা খেয়াল রাখলে কিন্তু অনেকখানি পারবা, তাই না? সবাই একটু কমেন্ট টমেন্ট করি পারছি কিনা। ঠিক আছে, আমরা কিন্তু সামনে আগাবো, কেমন? সবার কমেন্টগুলো একটু দেখি। যাক, মনে হচ্ছে সহজ আছে। গুড, ভেরি গুড। সাফওয়ান বলছে পরীক্ষার প্রশ্ন সব টেক্সট বুকের মধ্য থেকে আসবে। এটা না বলা কঠিন। আমরা যদি একদম শুরুতে চলে যাই, আমরা পরীক্ষার একদম শুরুতে কি দেখেছিলাম? মার্ক ডিস্ট্রিবিউশন দেখেছিলাম, তাই না? আমাদের কিন্তু এই বৃত্তির পড়াশোনা শুরু হয়েছিল এটা দিয়েই, শেষও করছি এটা দিয়েই। দেখতে পাচ্ছি সিন প্যাসেজ, সিন প্যাসেজ, এটা তো দেয়া থাকবে প্যাসেজটা, এবং বইয়ের প্যাসেজে সাধারণত আসে। আনসিন প্যাসেজটা, এটা না আমরা শিওর না এটা কি বই থেকে আসবে নাকি বইয়ের বাইরে থেকে আসবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, মনে হয় টানা যেহেতু অনেকক্ষণ পড়াচ্ছে, অনেকে একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, আমরা 2 মিনিটের জন্য একটা ব্রেক দিচ্ছি। কেউ কিন্তু চলে যেও না, থাকো। 2টা মিনিট ব্রেক দিচ্ছি, এর মধ্যে তোমরা পানি টানি খেয়ে ফ্রেশ হয়ে আসো।
হাই পোলাপাইন, সরি একটু টেকনিক্যাল একটা ডিফিকাল্টি ছিল, এটার জন্য আমরা 1 মিনিট ব্রেক নিতে হয়েছিল। হারিয়ে যাও নাই তো? আশা করি হারিয়ে যাওয়ারে বলেছিলাম পানি খেয়ে আসতে, পানি তো খাই না, পান করি আমরা। So, আমি একটু পানি পান করে আসলাম, এতক্ষণ কথা বলতে গেলে কিন্তু গলা শুকিয়ে যায়। আর ঠান্ডায় অনেকে বলছে ভাই আপনি কিভাবে সুস্থ আছেন, আমি তো সুস্থ নাই, ঠান্ডা বেঁধে যায়, রাতের বেলা দেখা যায় চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে ঠান্ডা বাঁধে, এর মধ্যেই তোমাদের সাথে ক্লাস করতে আসলে চাঙ্গা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা চলো শুনো, আমি কিন্তু আবারও বলছি ক্লাসের বাইরের প্রশ্নগুলা এখন যদি সবগুলো উত্তর দিতে চাই, ভাই এই গিফটটা কি দিবে, ওইটা কি দিবে, সেটা কি হবে, আমরা একটা একটা করে ধরি, কেমন? ঠিক আছে, তাহলে শিখবো জিতবো গ্রুপ কিভাবে পাবো? ফেসবুকে সার্চ করলেই পাবা। ফিউচার বুক কবে আসবে এটা এই মুহূর্তে আমি তো আসলে বলতে পারছি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করছি খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, খেয়াল করে দেখো, সেম প্যাসেজ গুলো, এটা না হয় আমরা জানি যে প্যাসেজ দেয়া থাকবে, চিন্তা নাই। আনসিনটা আমরা জানি না আসলে এটাকে বই থেকে আসবে না বইয়ের বাইরে থেকে আসবে, তবে ধারণা করছি বইয়ের ভেতর থেকে আসার সম্ভাবনাটা বেশি। না আসলেও কোনো সমস্যা নাই, কারণ হলো এই যে জিনিসটা ইনফরমেশন ট্রান্সফার, কি ছিল সেখানে? কিছুই ছিল না। মূলত কি ছিল যে কত সালে জন্ম, কত সালে পাশ করেছিলেন, কত সালে এটা করেছিলেন, খুব ইজিলি আমরা প্যাসেজ থেকে বের করে ফেলতে পারি, তাই না? এটা নিয়ে আমাদের চিন্তা নাই। সামারি লেখা, এখনই আমরা সামারিটা দেখব, তবে এটা কষ্ট কোথায় হবে বলতো? পোয়েমসে গিয়ে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, সেইখানে কিন্তু আমরা বলতে পারি না যে কোন কবিতাটা আসবে। তাহলে কি এই কবিতাগুলো আমাদের একটু পড়া থাকতে হবে, না হলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু আমরা ক্লাসে পড়িয়েছিলাম, এখন তো আসলে আমাদের সময় নেই। আচ্ছা চলো আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম জানি? আমরা সামারি দেখবো এখন, তাই না? চলো আমরা সামারিতে যাই। আমরা এতক্ষণ কি পড়লাম বলো? আমরা পড়লাম ফজলুল হকের জীবনী সম্পর্কে মূলত, তাই না? আচ্ছা, এটা আমি বলেছিলাম সলভ করার আগে যে তোমরা নিজের একবার পড়ে নাও। কেন বলেছিলাম বলো তো? সামারি লিখতে গেলে এই জিনিসটা কিন্তু আমাদের জানা থাকা লাগে। কিরকম? আমরা যখন কোনো ব্যক্তিকে নিয়ে সামারি লিখবো, শুরুতেই বলে নেই, এটা কিন্তু ক্লাসে অনেক সময় নিয়ে বুঝিয়েছিলাম, সামারি খুব বেশি বড় হবে না। এটার মানেই হচ্ছে সার সংক্ষেপ, ছোট্ট করে লিখবা, ধরো 1 পৃষ্ঠা, তুমি 5-6 লাইন লিখতে পারো সামারি। শেষ করে তুমি একটা, এই যে শেষ করলা চিহ্ন দিলা, তাই না, এরকম একটা চিহ্ন দিলা। যে কোনো রাইটিং এ কনক্লুডিং মার্ক, সমাপ্তি চিহ্ন দেওয়াটা ভালো। তো 5 থেকে 6 লাইন কি লিখবা তুমি? 5 থেকে 6টা বাক্য, এগুলো হচ্ছে সহজ সামারি, একটা ব্যক্তিকে নিয়ে আসছে। খুব সহজ করে চিন্তা করি, ব্যক্তির পরিচয়টা আমরা দিতে পারি শুরুতে, তিনি কি ছিলেন, তাই না? যেমন শেরে বাংলা কি ছিলেন? একজন অনেক বড় লিডার ছিলেন, পলিটিশিয়ান ছিলেন বলতে পারি। কিংবা যদি সেটা নাও দাও, তুমি যেটা অবশ্যই দিবা সেটা জন্ম কবে, পড়াশোনা, তারপর তার ক্যারিয়ার, কাজকর্ম কি করেছিলেন, তার অর্জন, কোনো নোবেল পুরস্কার বা এরকম কিছু পেয়েছিলেন কিনা, শেষে মৃত্যু। এখন তুমি চিন্তা করে দেখো, সবগুলা কিন্তু সব প্যাসেজে থাকবে না। এই প্যাসেজে কিন্তু বলে নেয় তার মৃত্যু কবে, তাহলে সেটা বাদ। এই প্যাসেজে বলে নেয় তিনি কি কি অর্জন, কি কি পুরস্কার পেয়েছিলেন, তাহলে সেটাও বাদ। কিন্তু বাকি তথ্যগুলো কিন্তু আছে। শেরে বাংলাকে ফজলুল হক ওয়াজ দ্য লিডার, আ গ্রেট লিডার। তার জন্ম কত সালে? এই যে দেখো, 1872 সালে বরিশালে। পড়াশোনা কি ছিল? আমার তো ভাই এসএসসি এইচএসসি সবকিছু দেওয়ার দরকার নাই, আমরা মূল পড়াশোনাটা দিতে পারি যে তিনি এমএসসি ডিগ্রি ম্যাথমেটিক্সে নিয়েছিলেন 1895 সালে, তাই না? তারপর কাজকর্ম কি করেছিলেন আমরা বলতে পারি যে এখানেও কিন্তু অনেকগুলো কাজই করেছে। ইম্পর্টেন্ট কোনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলো? তিনি মুসলিম লীগ ফাউন্ড করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, কিংবা তিনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, তাই না? এটা আমরা বলতে পারি। তারপর সেটারই ধারাবাহিকতায় বলতে পারি সবচেয়ে শেষে কি করেছিলেন তিনি, আমরা বলতে পারি তিনি আহ হ্যাঁ এইটাই, যে ওই যে লাস্টে দেখতে পাচ্ছি যে 1918 সালে তিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। ডান। চলো এইটার উপর ভিত্তি করে আমরা একটা সামারি লিখব। শুরুতে আমরা দিতে পারতাম আবুল কাসেম ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার, তাই না? এটা আমরা শুরুতে বলতে পারি, নাও বলতে পারি, তোমার যেভাবে ইচ্ছা। তারপর তার জন্মটা দিলাম। এখানে পড়াশোনা নিয়ে অনেকগুলা বলেছে, তোমার এতগুলো না বললেও চলে। প্রাইমারি এডুকেশনটা বলেছে, বিএসসি এক্সামিনেশন বলেছে, এমএসসি বলেছে, হয়তো তুমি পুরাটা দিলা না,
তুমি শুধুমাত্র এমএসসি ডিগ্রিটার কথা বললা। তারপর ক্যারিয়ারেও কিন্তু দেখো ওরা সবগুলা বলেছে যে তিনি এক্সামিনার ছিলেন কলকাতা ভার্সিটি, বিএল এক্সামিনেশন করেছেন 1897, তিনি সলিমুল্লাহর সাথে কাজ করেছেন। হ্যাঁ, তুমি চাইলে একটা একটা করে সব বলতে পারো, কিন্তু আমার এত বলার দরকার নাই তো। আমি 5-6 লাইনে মূল মূল কথাগুলো বলবো। তুমি ক্লাস 1 এ রোল কত, 2 তে রোল কত, 3 তে রোল কত দরকার নেই, ক্লাস 8 এ রোল কত সেটা তুমি বললেই বরং ভালো, তাই না? সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে সামারি জিনিসটা আমরা পারবো, খুব সহজ জিনিস। আমরা আবারও বলি কি করব। আমরা কোনো ব্যক্তিকে নিয়ে যদি এরকম থাকে, এই যে সিরিয়ালটা শুরুতে তার পরিচয়টা দিতে পারি। ডক্টর ইউনূস কি? এজ এ গ্রেট ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, কিংবা একজন লিডারও বলতে পারি, তিনি তো বর্তমানে সরকার প্রধান। তারপর তার জন্ম কোথায় সেটাও বলতে পারি, চট্টগ্রামে। তার পড়াশোনা চট্টগ্রাম ভার্সিটিতে পড়েছেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। কাজ, ডক্টর ইউনূস কি করেছেন? নোবেল পুরস্কার জিতেছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের বর্তমান সরকার প্রধান হিসেবে আছেন। মৃত্যু তো এখনো হয় নাই, তাহলে মৃত্যুটা বাদ। অর্জন কি? নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এই যে 5-6টা লাইন আমি সুন্দর করে প্যাসেজে কোথায় কোথায় দেয়া আছে সেই লাইনগুলো বসিয়ে দিলাম, আমার কিন্তু সামারি হয়ে গেল। এখন এরা এখানে যেটা করেছে, ভাই পড়াশোনাতে তোমার একদম ক্লাস 1 2 3 4 সবগুলো বলার তো দরকার নাই। যেমন তুমি প্রাইমারি এডুকেশন, তারপর হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, বিএসসি এতগুলো দরকার নাই। তুমি পড়াশোনা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা বলে দিলা। তুমি ক্যারিয়ারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা বলে দিলা, তাই না? তাহলে তোমার লেখাটা ছোট হলো কিন্তু সুন্দর হলো। তুমি সবগুলো পয়েন্টে কভার করলে 5 থেকে 6 লাইনে। এবার তুমি তোমার মতো লিখবা। অবশ্যই হুবহু কপি না করে যদি একটা দুইটা শব্দ চেঞ্জ করতে পারো তাহলে লেখাটা ভালো হয়, টিচার ইমপ্রেসড হবেন। যদি তোমার মনে হয় চেঞ্জ করতে গেলে লেখা বানান ভুল হবে, গ্রামার ভুল হবে, তাহলে চেঞ্জ করার দরকার নাই। যেমন ধরো এখানে লেখা আছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এক্সামিনার, তুমি লিখতে পারো হি জয়েন্ট অ্যাজ অ্যান এক্সামিনার। এই যে আমি একটা শব্দ চেঞ্জ করলাম, তাই না? হি প্যাসড, আমি লিখতে পারি হি কোয়ালিফাইড, সেটা মানে কিন্তু পাশ করা। হি রিসিভড, তুমি লিখতে পারো হি আর্নড। খেয়াল করে দেখছো কতগুলো শব্দ চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এখানে সিগনিফিকেন্ট রোল, তুমি লিখতে পারো ইম্পর্টেন্ট রোল। তাহলে তোমার যদি ভোকাবুলারি থাকে তুমি তোমার মতো ইউজ করবা, একটু একটু চেঞ্জ করে দিবা। কিন্তু যদি তোমার মনে হয় যে চেঞ্জ করতে গেলে ভুল হয়ে যাবে, তাহলে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ব্যক্তি না হলে সামারি কিভাবে হবে সেটা কিন্তু ওয়াসিফ সামারি ক্লাসে আমরা বলেছিলাম। তারপর আমরা একটু চেষ্টা করি এখানে ছোট্ট করে একবার টাচ করে যাওয়ার জিনিসটা। সাধারণত আনসিন থেকেই তো সামারি লিখতে হয়। যদি কোনো ব্যক্তিকে নিয়ে হয়, আমি আবারও লিখে দিচ্ছি, শুরুতে তার পরিচয়টা যদি দেয়া যায় এক লাইনে খুব ভালো হয়। তিনি কি ছিলেন? লিডার ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, যেটাই হোক, আর্টিস্ট ছিলেন। তারপর আমরা জন্মটা দিব, কোথায়, কত সালে, পড়াশোনা একদম এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সব না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেই পড়াশোনাটা আমরা দিব। তার কাজ, তিনি ক্যারিয়ারে অনেক কিছু করে থাকতে পারেন, সেখানে সবগুলো দরকার নেই, ইম্পর্টেন্ট যেটা একটা দুইটা পয়েন্ট দিব। তার যদি কোনো অর্জন থাকে, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, সেইটা আমরা দিব। তারপর লাস্টে যদি তার মৃত্যুর কথা উল্লেখ করা থাকে সেটাও আমরা দিব। তাহলে আমার কিন্তু সুন্দর মতো 6টা লাইন হয়ে গেল। কোনো একটা টপিক নিয়ে যদি থাকে, ব্যক্তি না, ধরো তোমাকে বললো যে আহ কি বলা যেতে পারে, জুলাই অভ্যুত্থান, এটা নিয়ে একটা সামারি লিখতে দিল, তখন আমরা কি করব? WH কোয়েশ্চেন, এটা বলতে গিয়ে মনে পড়ছে আমরা যে স্পোকেন ইংলিশ কোর্স বানাচ্ছি সেখানে কিন্তু এইসব জিনিস নিয়েও মজার মজার সব ভিডিও আছে, এক্সারসাইজ আছে, যে WH কোয়েশ্চেন গুলো কি, সেটা নিয়ে কিভাবে কথাবার্তা বলি আমরা। বেড়াতে গেলে আব্বা আম্মু জিজ্ঞেস করে কই যাবি, কখন যাবি, কেন যাবি, কোথায় যাবি, কার সাথে যাবি, এই যে এই জিনিসগুলো, তাই না? আমরা বলতে পারি হোয়াট, কি নিয়ে কথা বলছি আমরা, সেটা কখন হয়েছে, সেটা কোথায় হয়েছে, তাই না? সেটা কেন হয়েছে, ওয়াই, এটা কিভাবে হয়েছে, হাউ। তাহলে আবারও দেখো, আর কি বাকি আছে কোনোটা? হোয়াট, হোয়েন, ওয়্যার, হোয়াই, হাউ।
তারপর আরো থাকতে পারে তুমি চাইলে হুজ, সেগুলো অবশ্য খুব একটা দরকার হয় না, কার অথবা যার। তারপরে ঠিক আছে, মাঝে মধ্যে সেগুলো আসতে পারে। তবে এগুলো হচ্ছে মেইন। তুমি এই জিনিসগুলো একটু ভাববা, কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। তুমি দেখবা যেমন কি, এই যে পরিচয়, কখন, এই যে কত সালে জন্ম, কোথায় পড়াশোনা, কোথায় করেছে, ওয়াই, কেন, কেন তিনি অর্জন করেছেন, কারণ তিনি বড় লিডার ছিলেন, একটা কিছু ছিলেন, তাই না, হাও, কিভাবে, তিনি কাজগুলোর মাধ্যমে, তাহলে কিন্তু একই জিনিস, তাই না, কিন্তু আমরা একটু ভিন্নভাবে এখানে চিন্তা করব, তাহলে সুন্দর মতো আমার সামারিটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে টেক্সট মিন্স রাইট করা যাবে? অনুভা একটা সুন্দর প্রশ্ন করেছে। আচ্ছা, আমরা যখন গাইড বইগুলো দেখি সেখানে অনেক ক্ষেত্রে এই সামারি কিভাবে শুরু হয়, দ্য টেক্সট দ্য প্যাসেজ টক্স অ্যাবাউট, তাই না, এভাবে কিন্তু শুরু হয়, টক্স অ্যাবাউট শেরে বাংলা ফজলুল হক। সত্যি কথা বলতে এটাই স্ট্যান্ডার্ড না, কেন জানো, সামারি মানে হচ্ছে সংক্ষেপে লেখা। তো যেটা সংক্ষেপে লিখতে হবে সেখানে আমার ভূমিকার তো দরকার নাই, তাই না। তারপর অনেক গাইড বই এভাবে লিখে, এভাবে লেখা ভুল আমি সেটা বলবো না। তুমি যদি কিছু লিখতে না পারো, তোমার মনে হয় যে ভাই আমি পারি না, তখন তুমি এরকম একটা লাইন লিখো যে দিস প্যাসেজ টক্স অ্যাবাউট ফজলুল হক। তবে এটা না দিলে আরো ভালো হয়, কারণ আমি ইম্পর্টেন্ট জিনিস লিখে কিন্তু সামারি ভরে যাচ্ছে আমার, খামাখা ভূমিকা না লিখলেই কিন্তু ভালো, তাই না। সে লিখতে পারো, নাও লিখতে পারো, না লেখাটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আচ্ছা, নাজমুস সাকিব ইভান বলেছে ভর্তি হয়েছে, অনার কার্ডও পেয়েছে, মার্শাল্লাহ। গিফটগুলা কবে পাবো, এটা আসলে আমার তো হাতে নাই, এটা অপারেশন টিম যারা আছেন তারা দেখছেন, তবে আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছে দেওয়ার। তার মধ্যেও মাঝে মধ্যে একটু দেরিতে হয়ে যায়, তবে এটা বলতে পারি ইনশাল্লাহ যথাসময়ে পৌঁছে যাবে। আচ্ছা, এসএর মধ্যে কোনো স্থাপনা নিয়ে, ধরো মেট্রো রেল নিয়ে লিখতে বললো, সেম জিনিস, কি করব আমরা, মেট্রো রেল কি, কখন তৈরি হলো, কোথায় অবস্থিত, কেন তৈরি করা হয়েছে, কিভাবে বানানো হলো। যেমন মেট্রো রেল কি, একটা ম্যাস ট্রান্সপোর্টেশন সিস্টেম, কখন, 2016 সালে, কোথায়, সারা বাংলা ঢাকা শহর জুড়ে প্রতিষ্ঠিত হচ্ছে, এমআরটি 1 2 3 4 বিভিন্ন নামে, কেন, টু রিডিউস দ্য ট্রাফিক জ্যাম অ্যান্ড টু ইজ দ্য কমিউনিকেশন সিস্টেম, তাই না, জ্যাম কমাতে, যোগাযোগ সহজ করতে, কিভাবে, উইথ দ্য হেল্প ফ্রম জাপান, জাপানের জাইকা, ওরা কিন্তু 16,000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা শুরু করেছিল, এখন আরো 1 লাখ কত হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং এতে কার উপকার হচ্ছে, জনগণের উপকার হচ্ছে। তাহলে যে কোনো কিছু নিয়ে আমরা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করলেই আমার সামারি হয়ে যাচ্ছে, তাই না, প্যারা খাওয়ার কিছু নাই। এবার একটা ইন্টারেস্টিং জিনিস চলো আমরা দেখি, কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে। আমরা কি পারবো জিনিসটা, আশা করি আমরা পারবো, সবাই চেষ্টা করি। কি লিখবো আমরা, আমরা এইভাবে লিখি 1+c 2+b, দেখে না একটু চেষ্টা করে কোনটা হয়, আমরা নিজেরা চেষ্টা করি। A teacher plays a vital role in, কি হবে বলো, ভাইটাল মানে খুব গুরুত্বপূর্ণ, মুখ্য ভূমিকা রাখে। সাধারণত ইনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কি হবে বলো তো, এটার সাথে এইটাই যুক্ত হবে। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা বলতে পারি 1+c। ঠিক আছে, 2 নম্বরে আসি, হি ওয়ার্কস হার্ড, কি হতে পারে, কেন পরিশ্রম করে, টু শো হিজ স্টুডেন্টস দ্য রাইট ডিরেকশন, সঠিক পথটা যেন দেখাতে পারেন, তাহলে বলতে পারি 2 এর সাথে বি, তাই না। হি হ্যাজ এ গ্রেট ডিউটি, কিসের ডিউটি, টু মেক এ ডেভেলপ নেশন, তাই না, একটা উন্নত জাতি গড়ার দায়িত্ব তার আছে। আর লাস্ট এটা যেটা আছে সেইটা 4 এর সাথে 1 যুক্ত হবে, ইজিলি করে ফেললাম। আমরা কিভাবে লিখতে পারি জিনিসটা বলো তো, অনেকভাবেই লেখা যায়, পরীক্ষার খাতায় এভাবে লিখলে ভালো, একদম ক্লিয়ার থাকলো জিনিসটা। সেটা কি, সেটা হচ্ছে তুমি লিখতে পারো 1 এর সাথে কোনটা যুক্ত ছিল, সি, এইটা দিলা, তারপর তুমি লাইনটা জোড়া লাগিয়ে লিখলা, আর টিচার প্লেজ আ ভাইটাল রোল ইন ফর্মিং অ্যান এডুকেটেড নেশন। তারপর কি ছিল, 2 এর সাথে কোনটা ছিল, প্লাস বি ছিল, এটা লিখলা, তারপর তুমি এই লাইনটা পুরোটা লিখে দিলা। বুঝা গেল, আশা করি বুঝতে পেরেছি, এটা কঠিন কিছুই না। এখন যদি বলো ভাইয়া আমি তো ইংরেজি বুঝি না, আমি তো কিছু পারি না, এখন এটা তো আসলে একটু কঠিন হয়ে যায়, তাই না।
সো আমরা প্র্যাকটিস করতে থাকি, করতে করতে পারবে। আচ্ছা ভাই আপনি স্পোকেন ইংলিশ ক্লাস করান না কেন? স্পোকেন ইংলিশ কোর্সে তো প্রচুর এপিসোডে আমি আছি, অনেকগুলো ক্লাস আমি করিয়েছি, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবা। যারা ভর্তি হওনি, এখন যদি ব্যাক টু স্কুলে ভর্তি হও, এই কোর্সটা কিন্তু একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু ডিসেম্বরে অনেকগুলো ভিডিও যাচ্ছে, জানুয়ারিতেও যাবে ইনশাল্লাহ। আলী বলছে এক উপজেলায় কতজন বৃদ্ধি পাবে, বলা তো কঠিন, এটা তো সরকার জানে, আমি তো জানি না আসলে, এগুলো তো এখনো বলে নাই। মেম বলছে এতক্ষণ কি কি পড়িয়েছেন, আমাদের কারেন্ট ছিল, কোনো সমস্যা নেই, তুমি রেকর্ড দেখে নিতে পারো। আর এখন যতটুকু আমরা পড়ছি এখন থেকে তুমি কন্টিনিউ করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিন্তু ইজি জিনিস। এরপর একটা মহা ঝামেলা, কবিতা প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু কবিতা তো আমার মনে নাই। এটাই সমস্যা, কবিতা মনে না থাকলে কি করবো আমরা বলো? কিচ্ছু করার নেই, এজন্য কবিতা একটু পারতে হবে। হোয়াট ইজ দ্য ওমেন ডুইং ইন দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ, কি করছিলেন? জানি না, কিন্তু জানি না আসলে, কঠিন জিনিস, তাই না? আমার ধারণা উনি নিশ্চয়ই কাঁথা বুনছিলেন। কি করব আমরা বলো? সেই যে শুরুতে 2 নম্বরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করেছিলাম না, সেরকম দ্য ওমেন ইন দ্য পোয়েম দ্য ফিল্ড অফ এমব্রয়ডার কুইল্ট ওয়াজ এমব্রয়ডারিং। এটা কি করছিলেন তিনি? হ্যাঁ, তিনি ওয়ার্কিং করছিলেন একটা কাঁথা বানাতে। দ্য ওমেন ইজ স্প্রেডিং এন্ড ওয়ার্কিং অন এন এমব্রয়ডার্ড কুইল্ট। তার মানে দেখো, কবিতা জানা না থাকলেও আমি কিন্তু সুন্দর মতো বলে দিতে পারলাম কিভাবে। ভাই নকশি কাঁথার মাঠে সে কাঁথাই তো বানাবে, এটাই করছিলেন, হয়ে গেল। হোয়াট ইজ প্লেজড টু দ্য ল্যান্ড অফ বার্থ ইন দ্য চিলড্রেন্স সং। ভাই এইটা তো আমি না জানলে পারবো না। এইটাই সমস্যা, যে কবিতাটা যদি ভালো করে পড়ে না যাও, এটা কারো পক্ষে সম্ভব না তোমাকে শিখায় দেয় উত্তরটা কি হবে। তুমি যদি কবিতাটা পড়ো, কবিতার লাইনগুলো একটু ভালো করে জানো, তুমি পারবা। সাধারণত বাচ্চাদের গানে কি থাকে? ভালোবাসা থাকে, লাভ থাকতে পারে, দেখি কি আছে, লাভ। টয়েল মানে পরিশ্রম, এটা আমি জানতাম না, যাক এটা আমরা পারলাম, তাই না? এটা একটু কষ্ট, কিন্তু একটু মুখস্থ করতে হয়। নিশাদ বলছে সবগুলো কি একই কবিতা থেকে আসবে? জানি না, কিন্তু আমরা বিভিন্ন কবিতা থেকে আসতে পারে। তোমাদের কিন্তু বেশ কয়েকটা কবিতা আছে, তাই না? খুব সম্ভবত। আচ্ছা, তারপরে কি আছে? ওয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পয়েন্ট, এ লিটল প্ল্যান্ট। তুমি আমাকে বলো একটা, আমি কিন্তু কবিতাটা মনে নাই, আমি তো তোমাদের ক্লাস অতটা পড়ানো হয় নাই, আমরা তো শুধু বৃত্তির ব্যাচের সময় আসছি। আমরা যদি একটু ধরি যে কি হতে পারে বলো তো? একটা চারা গাছ কোথায় থাকে? একটা মানুষ কোথায় থাকে? মায়ের পেটের ভিতরে। গাছ থাকে গাছের বীজের ভিতরে। বীজ ইংরেজি আমরা বলতে পারি সিড, ভিতরে ইংরেজি ইনসাইড। তাহলে আমরা লিখতে পারি দ্য লিটল প্ল্যান্ট ইজ ইনসাইড এ সিড। দেখি কি আছে, ইজ ভেরি ডিপ ইনসাইড এ সিড। ভেরি ডিপ এত কঠিন লাগবে না, ইজ ইনসাইড এ সিড, হয়ে গেল সুন্দর মতো। কিন্তু আমি কবিতা না পড়েও পেরে গেলাম। তবে আমরা এই পাখানামি করতে যাব না, আমরা কবিতা ভালো মতো পড়বো, তারপর আমরা এরকম করে করে ফেলবো। হাবিবুর বলছে কিভাবে কবিতা পড়বো? চোখ দিয়ে দেখে দেখে পড়ে ফেলবো, ঠিক আছে? নিনজা টেকনিকের দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, কবিতার সময় একটু আইডিয়া থাকলে এই যে দেখো কমন সেন্স দিয়ে পারা যায়। তুমি যদি কবিতা জীবনে নাই পড়ো, তাহলে তো ভাই তুমি বানায় বানায় বলতে পারবে না। একবার দুইবার পড়া থাকলে তখন হালকা হালকা মনে থাকবে, কমন সেন্স দিয়ে কিন্তু বলে ফেলা যাচ্ছে। হু ইজ ডিসক্রাইবড অ্যাজ হ্যাপি ইন দ্য পোয়েম ওড অন সলিটিউড। সলিটিউড মানে কি জানো? একাকিত্ব, একা থাকা, নির্জনতা, তাই না? তাহলে তুমি আবার কমন সেন্স খাটাও। হ্যাপি কারা হইতে পারে? তোমার কোটি কোটি টাকা থাকবে, তোমার অনেক বড় বাড়ি থাকবে, তোমার ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার থাকবে, তাইলে হ্যাপি? কবিতার নাম হচ্ছে সলিটিউড, নির্জনতা। তারা নিশ্চয় ওইরকম লাইফের কথা বলে না, বলছে নিশ্চয় খুব সাদামাটা সহজ একটা জীবন, যে খুব বেশি চাওয়া পাওয়া নেই, খুব বেশি প্রত্যাশা নেই, সিম্পল জিনিসে হ্যাপি হতে পারলে, তাই না? তাহলে আমরা বলতে পারি আ পারসন হু ইজ সিম্পল ইজ ডিসক্রাইবড অ্যাজ হ্যাপি। দেখি তো কি আছে, এই যে পারসন হু ইজ কন্টেন্ট উইথ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ, তাই না? এই যে আমরা কমন সেন্স দিয়ে কিন্তু অনেকখানি বলতে পারলাম। তবে আমরা কি মাথায় রাখবো, কবিতা একটু না পড়লে কিন্তু বানায় বানায় পুরোটা পারবো না। এসএম বলছে কবিতার কি সামারি পড়বো না? সামারি পড়ে না তুমি সবগুলা পারবা না। সামারিতে তুমি ওভারঅল আইডিয়া পাবা যে কবিতাতে কি নিয়ে বলা হয়েছে। হঠাৎ করে কিন্তু এরকম কবিতা লাইন তুলে দিলে পারবা না। যেমন
আহ সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তুমি সামারিটা পড়লা যে কবিতায় বলা হয়েছে সবাই যেন ভালো মতো কাজকর্ম করি, এইটাই। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে সকালে উঠে সে কি বলে, সামারি দিয়ে কিন্তু এটা পারবে না, তোমার লাইনটা জানতে হবে যে ভালো হয়ে চলি, ভালো হয়ে চলি, ভালো হয়ে চলি। তাহলে কবিতাটা একটু পড়বো, মুখস্থ করতে হবে তা না, আইডিয়া রাখতে হবে। তাইলে পরীক্ষার হলে প্রশ্ন কিন্তু অনেকখানি উত্তর বলে দেয়া কমন সেন্সে চলে আসবে। কিন্তু জীবনে কখনো পড়ি নাই, তাহলে কিন্তু পারবো না। চলো লাস্ট এটা দেখি। What does something told the wild geese it was time to go? বলো তো, কে বলেছিল? কে বলেছিল? এটা তো আমি আসলে বলতে পারছি না কে বলেছিল। পশু পাখিকে সাধারণত কেউ কি বলে? যদি গৃহপালিত হাঁস হতো, মুরগি হতো, তাহলে ওইটার মালিক এসে ডেকে নিয়ে যেত। কিন্তু এটা তো বন্য, তাই না, ওয়াইল্ড, এদের তো কোনো মালিক নাই। তাহলে এদেরকে মনে হয় না কেউ বলে, এরা নিজে থেকেই টের পায়। নিজে থেকে টের পাওয়া, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনস্টিংক্ট। এটা বাংলা হলো প্রবৃত্তি। মানে তোমার দেখবা যে হঠাৎ করে মনে হবে যে না রে ভাই এখানে গেলে বিপদ হবে, দেখবা আসলেই সেখানে বিপদ ছিল। এরকম হয় না অনেক সময়? এক্স্যাক্টলি। সো এই যে এই জিনিসগুলো আর কি, যে আমার মনে হচ্ছে এরকমই কিছু। দেখি উত্তরটা কি। It means the geese instinctively knew there was time to migrate before winter arrived. এখন দেখো তুমি, আমি হয়তো অনেক আগে কবিতাটা একবার পড়েছি, আমার মনেও নাই, কিন্তু ভাষা ভাষা হালকা মনে আছে দেখে আমি উত্তর দিতে পারলাম। আচ্ছা, জুবাইর বলছে বাতাস বলেছিল, সিজন বলেছিল, হ্যাঁ হতে পারে, সেটাও আমরা দিতে পারি। ইট মিনস নিউ বিকজ অফ দ্য উইন্ড, বিকজ অফ দ্য সিজন, যেটা কবিতায় বলা আছে, আমার তো হুবহু মনে নাই। সো হতে পারে, তাহলে তুমি সেটাই দিয়ে দিবা, সুন্দর। আচ্ছা, একজন বলছে আমার একটি প্রশ্ন ছিল, তাহমিদ প্রশ্ন কি ছিল সেটা বলতে হবে। প্রশ্ন ছিল বলে বসে থাকলে কিন্তু চলবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম প্রশ্ন উত্তর, আমরা কিন্তু এবার সামনে আগাবো। ঠিক আছে, দেখে আরো একটু চেষ্টা করি। ও, এটা শেষ হয়ে গেল নাকি? ঠিক আছে, চলো এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এর আগে আমি তোমাদের প্রশ্নগুলো একটু দেখি। ইউনুস বলছে ওমেন এপ্রাইজিং লেসন কি গুরুত্বপূর্ণ? আমার তো মনে হচ্ছে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, মেহেদি বলছে অপশন কি পাঁচটাই থাকবে? সব ক্ষেত্রে পাঁচটা থাকবে না, প্রশ্ন আরো বেশি থাকতে পারে। এখানে আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরো এখানে 10টা প্রশ্ন আসবে, আমাদের 10টা বসে বসে সলভ করার দরকার নাই। আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে সলভ করে, তাই না? সো তুমি যদি আবারও জানতে চাও যে কয়টা আসবে, কিভাবে আসবে, তুমি চলে যাবে একদম শুরুতে, তাই না? এখানে মার্ক ডিস্ট্রিবিউশন সুন্দর মতো দিয়ে দেয়া আছে, তাই না? এটা দেখলে কিন্তু আমরা ধরে ফেলতে পারছি। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছি কি 4টা থেকে 7টা, রাইট? সেটা তোমরা দেখে নিলেই হবে, এটা নিয়ে টেনশনে কিছু নাই। আর সাধারণত ইংরেজি পরীক্ষায় টাইম নিয়ে কখনো ঝামেলা হয় না। এমন না যে সময়ের অভাবে লিখতে পারলাম না, তুমি পর্যাপ্ত সময় পাবা। সাধারণত দেখা যায় অনেক সময় হাতে থাকে, তো তুমি ঠান্ডা মাথায় সুন্দর করে লিখবা। এখন এইটা কি আমরা পারবো? যদি পারি নিজেরা সলভ করতে থাকি। আমি একটু বলে দেই, বলে তো দেয়াই যায়, কিন্তু বলে দিলে তো হলো না, নিজেরা পারি কিনা এখন তো প্র্যাকটিস করবো আমরা, এটা তো শেখানো হয়ে গেছে ক্লাসে, তাই না? তো দেখি আমরা কেমন করছি। এতে কি হবে? আলিম বলছে নামাজের টাইম, শোনো আসলে একটু পর তো ক্লাস শেষই হয়ে যাবে, তাই না? সো আমরা একসাথে শেষ করি, তারপর নামাজটা পড়ি। 1 নম্বরে, আওয়ার ড্যাশ বাংলাদেশ ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি। কি হতে পারে বলো তো? বাংলাদেশে আমাদের কি হয়? মাদারল্যান্ড হয়, মাতৃভূমি। ইজ কি? অ্যান, তাই না? অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। মোস্ট অফ আওয়ার ড্যাশ আর এনগেজ ড্যাশ কাল্টিভেশন। কাল্টিভেশন মানে কি? কৃষি কাজ, চাষবাস করা। কারা করে? বেশিরভাগ মানুষ করে, মানুষ। তাহলে মোস্ট অফ আর পিপল আর এনগেজড কৃষির ভিতরে, তাই না? কৃষি খাতের ভিতরে তারা নির্ভরশীল। ইন কাল্টিভেশন মেনি কাল্টিভেটর্স আর ড্যাশ পুয়ার টু ড্যাশ অ্যান্ড ইউজ মডার্ন টুলস। এইটাকে পারবো আমরা। এই নাম্বারে কি হবে? আমরা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে দেখেছিলাম হি ইজ
টু পুয়ার টু ধরো যে বাই, এই যেরকম থাকে কিন্তু টু টু, এখানে কিন্তু সেরকমই আসছে। আর টু পুয়ার টু কি হতে পারে? টু গ্রো, নাকি? এটাই তো মনে হচ্ছে আমার, তাই না? নাকি আর কোনো শব্দ আছে? আর তো কোনো শব্দ এখানে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে কোনো শব্দ মিসিং কিনা। তাহলে এফ নাম্বারটা আমরা বাদ দিই। স্টিল দে ক্যান ড্যাশ বাম্পার ক্রপস, ফলন করা, ফলাতে পারা, গ্রো, উৎপাদন করা। ইফ দ্য ক্লাইমেট ইজ, যদি জলবায়ুটা অনুকূলে থাকে, ফেভার করে, তাই না? এইচ এ ফেভারেবল, উই হোপ টু ড্যাশ আ ডেভেলপ নেশন ড্যাশ। কি হতে পারে আই নাম্বারে? আমার আবারও মনে হচ্ছে কোনো শব্দ মিসিং কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে দুইটা শব্দ এখানে মিসিং আছে। বিকাম শব্দটা মিসিং, সরি, এটা প্রশ্নে ভুল। আরেকটা কি আছে? বাই শব্দটা মিসিং। এই দুইটা কোথায় বসতে পারে আমরা একটু চিন্তা করি। ই নাম্বারে আবার আসি, মেনি কাল্টিভেটরস আর টু পুয়ার টু বাই অ্যান্ড ইউজ মডার্ন টুলস, মানে কিনতেও পারে না, ব্যবহারও করতে পারে না। আর লাস্টে উই হোপ টু বিকাম, তাই না, আ ডেভেলপ নেশন সুন, শীঘ্রই। তাহলে আমরা পুরোটা একসাথে অর্থটা দেখে দিলাম। আবারও বলছি, দুইটা শব্দ সম্ভবত মিসিং ছিল, বিকাম আর বাই, তাই না? হ্যাঁ, এখানে তো 8টা শব্দ দেয়, আমাদের 10টা শব্দ লাগবে, এই দুইটা ছিল না। তাহলে কি মনে হচ্ছে? তোমাদের জন্য কিন্তু অনেক ইজি। সাধারণত বড় ক্লাসে গেলে শব্দগুলা টেন্স চেঞ্জ হয়, গ্রামার চেঞ্জ হয়, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, সেটা কিন্তু তোমার জন্য ভালো হইলো, তুমি ইজিলি পেরে যাবা। তোমার জাস্ট শব্দগুলা অর্থ জানা থাকলে সলভ করে ফেলতে পারবা। কি মনে হচ্ছে? বলো তো। যাক, আমরা কিন্তু ঝটপট সামনে আগাবো, খুব বেশি সময় নাই আমাদের, কারণ অনেক কিছু এখনো বাকি, খুব দ্রুত আমাদের সলভ করতে হবে। চলো আমরা দেখি। ভাই রে ভাই, সাবস্টিটিউশন টেবল, আমাদের বাক্যগুলা বানাতে হবে, কঠিন জিনিস কিন্তু। এটাকে আসলে আমার পক্ষে সম্ভব তোমাকে ইয়ে করে দেয়া? সম্ভব না। আমাদের বসে বসে সলভ করার চেষ্টা করতে হবে, তাই না? প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই। আমরা আগেও কিন্তু এগুলো প্র্যাকটিস করিয়েছিলাম। না করে থাকলে প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখো। হ্যাঁ, সমস্যা নেই, আমরা পারবো ইনশাল্লাহ, একটু একটু করে পারবো। ধরো আমরা যাই, পেনিসিলিন, এটা কি জিনিস? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, মানে এটার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন ইজ অ্যান অ্যান্টিবায়োটিক, একটা হয়ে গেল। কে আবিষ্কার করে? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন, তাই না? আচ্ছা, তারপর কি হতে পারে? কি হতে পারে? কোনটা হতে পারে দেখি। গেভ, ঝামেলা তো। ফ্লেমিং দুইবার আসছে, তাহলে দুইবার ওনার সাথে কি হতে পারে একটু ভাবি। আর তো কোনোটা যায় না, গেভ শব্দটাই যায়। গেভ আ ক্লোজ লুক, একটা মানে কাছাকাছি তাকালেন, and saw that all the bacteria around the mold were dead. আচ্ছা, গল্পটা আমি তোমাদেরকে বলি, যেটা ছিল পেনিসিলিন আবিষ্কার, যে আলেকজান্ডার ফ্লেমিং অনেক গবেষণা করছে কিন্তু কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বানাতে পারছিলেন না। পরে যেটা হলো যে তিনি একটা প্লেটের মধ্যে গবেষণা করতেন, সেখানে মনে হয় যে ময়লা আবর্জনা ছিল, সেটা রেখে তিনি চলে গেলেন বাইরে। কয়েকদিন পরে তিনি ফিরলেন, অবাক হয়ে দেখলেন সেই ময়লাগুলোর উপরে যে ব্যাকটেরিয়া সবগুলা মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা দেখতে গিয়ে দেখলেন যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের কারণে, তাই না? সো এখান থেকে আসছে। সেখানে দেখতে পাচ্ছি যে অনেক কয়েকটা বাক্য দেখে আমরা কয়েকটা ফর্ম করতে পারি কিনা। পেনিসিলিন ইজ এ অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর কি আছে? দ্য ওয়ার্ড অ্যান্টিবায়োটিক শব্দটা কোত্থেকে আসছে? কামস ফ্রম, এসেছে, টু গ্রিক ওয়ার্ডস মিনিং অ্যান্টিবায়োটিক অ্যান্ড লাইফ, তাই না? আমরা কিন্তু চাইলে এভাবেও করতে পারি, এই যে এভাবে দাগ দিয়ে দিয়ে করতে পারি। তারপর ধরো যে প্রথমটা কি ছিল? পেনিসিলিন ইজ অ্যান অ্যান্টিবায়োটিক, আমরা কিন্তু আগে এরকম করেছিলাম। তারপর ফ্লেমিং গেভ আ ক্লোজ লুক,
আচ্ছা, আর কি হতে পারে? বলতে পারি ব্যাকটেরিয়া ওয়াজ অন আ স্মল ফ্ল্যাট ডিশেস কন্টেনিং জেলি-লাইক সাবস্টেন্স ইন হিজ এক্সপেরিমেন্ট। তার ওইটার ভিতরে ব্যাকটেরিয়া ছিল ছোট একটা ইয়েতে করে করে, তাই না? তো তাইলে দেখো, হ্যাঁ সরি, আরো কি করতে পারি? ধরো ব্যাকটেরিয়া ওয়াজ অ্যালাউড টু গ্রো ইন দোজ ডিশেস সো দ্যাট দে কুড বি স্টাডিজ, সেখানে তাদেরকে জন্ম দেয়া হলো যেন সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায়। তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভেজাল, এটা কোনো ট্রিক নাই, এটা জাস্ট পরীক্ষার হলে কোত্থেকে আসবে তুমি জানোও না, ওইখানে বসে তোমার একটু কমন সেন্স খাটায় চেষ্টা করতে হবে, তাই না? যে কয়টা বাক্য অ্যান্ড খাতায় কিভাবে লিখবা, এই যে এইভাবে লিখে দিবা, পুরা বাক্যটা একসাথে সুন্দর করে তুলে দিবা, এবিসিডি দিয়ে দিতে পারো বা একদম পরপর নিচে নিচেও দিতে পারো, তাই না? সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো, না পারলেও ক্ষতি নাই। তোমাকে বলে নাই সিরিয়াল মেনটেন করতে, তোমাকে বলেছে কি বলতো, জাস্ট 5টা বাক্য বানাতে। একটু এদিক ওদিক হলে কোনো ক্ষতি নাই, সিরিয়াল হলে ভাল লাগবে দেখতে, টিচারের জন্য পড়তে আরাম হবে, কিন্তু যদি না হয় কোনো সমস্যা নাই। স্পোকেন ইংলিশ ক্লাস কখন করানো হবে তুমি অ্যাপে গেলেই দেখতে পাবা। হ্যাঁ, সেখানে পুরা ক্যালেন্ডার দিয়ে দেওয়া আছে, স্পোকেন ইংলিশটাও আছে, আর কি আছে, এআই সেটাও কিন্তু আছে, সবগুলা কিন্তু যাচ্ছে, একদিন একটা একদিন আরেকটা এইভাবে করে। আচ্ছা, আবার এটা আসছে, ওয়ান্স এগেন আমরা ঝটপট সলভ করব কারণ এটা খুব বেশি সময় নেওয়ার কিছু নাই। আমি কিন্তু এগুলো অর্থ বলে দিতে পারি, বলে তো দিবই, কিন্তু সমস্যা হলো পরীক্ষার হলে তো ভাইয়া থাকবে না অর্থ বলে দেওয়ার জন্য, সেখানে আমরা কিভাবে সলভ করবো সেটা তো চিন্তার বিষয়, তাই না? এখানে আবার অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপার আছে, সেটা কিন্তু আমি পড়িয়েছিলাম। এখানে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এসকি বা এস যুক্ত হয়, সেটারও ব্যাপার আছে। এখানে মাঝে মধ্যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভেরও ব্যাপার আছে, এগুলো তো আসলে এখন সম্ভব না। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু যখন এটা ক্লাস নেওয়া হয়েছে সেখানে পড়ানো হয়েছে, এখানে আমরা খুব বেশি সময় নিব না। কেমন? One day the great poet Firdausi dashed by Sultan Mahmud to dash the Shahnama in honor of Sultan, তাই না? শাহনামা লিখতে বলেছে, কি হতে পারে এখানে বলো তো? আমরা বলতে পারি তাকে জিজ্ঞেস করা হলো, ডাকা হলো, আস্ক। ফেরদৌসিকে নিজে ডাকলেন নাকি তাকে ডাকা হলো? তাকে ডাকা হলো, তাহলে কি হবে, এটা ওয়াজ আস্কড। এখন বললাম ভাই এখানে প্যাসিভ কেন হলো, এটার মানে তো আমরা জানি না। ঠিক আছে, আমরা যদি শিখবো জিতবো গ্রুপটায় চলে যাই, ফেসবুকে সার্চ করলে শিখবো জিতবো আসে, ঠিক গতকালই আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ শিখে নেই, 3 মিনিটের ভিডিওতে এটা কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, তুমি শিখবো জিতবো থেকে তাশফিক আল সামি লিখলে দেখবা চলে আসবে। এখন এইটা তোমার দেখতে হবে এমন না, এটা তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি, কিন্তু এখন আমি ব্যাখ্যা করতে যাব না, কারণ এটা আমরা আগে পড়ে আসছি। ঠিক আছে, না জানলে একটু দেখে নিব। ওয়াজ আস্কড বাই সুলতান টু, কি বলতে পারি, টু ফিনিশ, শেষ করতে বললেন যে তুমি শেষ করো এটা। দ্য সুলতান ড্যাশ টু পে আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রতি লাইনের জন্য তিনি কি করবেন, স্বর্ণ দিবেন। তাহলে প্রমিস, পাস্ট টেন্সে প্রমিসড, এটা আমরা বলতে পারি, তাই না? সি নাম্বারে ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং। আচ্ছা, তাহলে বি নাম্বারে তো ফিনিশ বললে হয় না, কারণ ফিনিশটা তো আমরা পরে ব্যবহার করছি, কোন একটা শব্দ মিসিং আছে এখানে। কম্পোজ মানে হচ্ছে সুর করা বা লেখা, ওইটা হবে এখানে, এটা এখানে দেয়া ছিল না, সরি। দু একটা প্রশ্ন এরকম ভুল দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ফেরদৌসি ফিনিশ দ্য রাইটিং, আমার মনে হচ্ছে এখানে এটাই হবে। অ্যান্ড ইট ড্যাশ, এই যে বি ভার্ব যদি থাকে সেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সব হতে পারে। ইট ওয়াজ ফাউন্ড, কি হবে এটার ভিতরে, এই যে এখন এটা পার্টিসিপল চলে আসবে, কন্টেইনিং 60,000 ভার্স। আচ্ছা, পুরোটা ধরে ধরে করার দরকার নাই, অ্যান্সারটা আমি একসাথে দেখিয়ে দিচ্ছি, অ্যান্সারটা তোমরা দেখো। এখন আবারও বলছি, কোথাও দেখবা যে পার্টিসিপল বা ইনফিনিটিভ আসছে, কোথাও দেখবা এই যে প্যাসিভ ভার্ব আসছে, এই জিনিসগুলো কিন্তু আম সরি, এটা এখন আমরা ব্যাখ্যা করব না, এটা আমরা ক্লাসে পড়েছি। হ্যাঁ, আজকে তো আসলে অনেক কিছু আমরা দেখছি, এখানে তো সময়টা নাই, সেখানে কিন্তু ভার্বগুলো চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে, যারা পেরেছি খুবই ভালো, না পারলে প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখে নিব। ওকে, এরপরে কিন্তু আরেকটা ঝামেলা, এইটা দেখো চেঞ্জিং সেন্টেন্স। ওয়ান্স এগেন চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু অনেক কিছু আসতে পারে, যেমন কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটাকে কি বলে জানো? এটাকে বলে গঠনের ভিত্তিতে, স্ট্রাকচারের ভিত্তিতে বাক্যের পরিবর্তন। আবার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, সেটা অর্থের, মিনিং এর ভিত্তিতে। আবার ধরো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তাই না, হ্যাঁ বোধক না বোধক, সেটাও কিন্তু হতে পারে। আবার ধরো অ্যাক্টিভ, প্যাসিভ, এই যে আমরা আগেরটাতে দেখলাম, সেটাও কিন্তু হতে পারে। তার মানে 4 ভাবে কিন্তু এটা হয়। আবার কি হতে পারে? ডিগ্রি হতে পারে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে দেখতে পাচ্ছ কত ভাবে যে পরিবর্তনগুলো হয়। ওয়ান্স এগেন সেটা কি করা হয়েছে? আগে পড়ানো হয়েছে। যারা পারে সেরা, না পারলে একটু দেখে নিব। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, নেগেটিভকে পজিটিভ করতে হবে। কি করা যায়? না, এটা কি করতে হবে? ইম্পারেটিভে আছে, অ্যাসার্টিভে আনতে হবে। কি করা যেতে পারে? কি লিখছে ওরা? ইউ শুড নট, তাই না? ইম্পারেটিভ থেকে আসলে যেমন বললাম যে ডোন্ট ডু ইট, ইউ শুড নট ডু ইট। আচ্ছা, ওয়াসিফ বলছে চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কমার বৃত্তিতে নাই। ঠিক আছে, না থাকলে নাই, সমস্যা নাই। এখানে একটাও কিন্তু দেয় না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাই না? তাহলে আমরা এটা বাদ দিতে পারি। এই যে স্ট্রাকচার দিলাম বাদ। এখানে কিন্তু সবগুলো মিনিং এর ভিত্তিতে, তাই না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলাই দিয়েছে। আর দুইটা দিয়েছে, এই যে হ্যাঁ বোধক না বোধক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আচ্ছা, সাডেনলি আই নোটিসড আ ভেরি নাইস ডিয়ার। আমরা জানি হ্যাঁ বোধক বাক্য হলে সেইটা যদি আমরা ইন্টারোগেটিভে নেই, না বোধক হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে? বর্তমানে হলে ডু হয়তো, পাস্ট টেন্সে ডিড হয়, আর একটা ডিডেন্ট হয়ে যাবে। ডিডেন্ট আই নোটিস আ ভেরি নাইস ডিয়ার সাডেনলি? করলাম কিন্তু। ইট অনলি রিমেইনড স্লিপিং, নেগেটিভ। কি করতে হবে বলো? অনলি যদি থাকে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নো ওয়ান বাট আল্লাহ ক্যান হেল্প আস, তাই না? আর যদি জিনিস হয়, ব্যক্তি হলে নো ওয়ান, আর জিনিস হলে নাথিং, ইট ডিড নাথিং বাট রিমেইন স্লিপিং। এটাও কিন্তু আমরা পড়ে আসছি আগে। হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, এক্সক্লামেটরি। ইট স্লেপ্ট আ ভেরি বিউটিফুল বা ভেরি সাউন্ড স্লিপ, হয়ে গেল। A deer is found nowhere but in the zoo now. এই যে মনে আছে, none but Allah, a deer is found only in the zoo now. তাহলে দেখো, যারা কিন্তু এটা পড়ে আসছে, খুবই সহজ সহজ কয়েকটা নিয়ম, এটা আমরা খুব ইজিলি পারবো। কিন্তু যদি না পড়ে আসি, তাহলে মনে হয় ভাই এগুলা কোত্থেকে আসছে, কিচ্ছু পারি না। সো জিনিসগুলো কিন্তু সিম্পল, কঠিন কিছুই না। একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? একটু প্র্যাকটিস করতে হবে, তাইলে আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর বাকিরাও একটু চেষ্টা করছি টুকটাক, কোনো সমস্যা নাই, চেষ্টা করতে থাকি, সামনে আগাই। আম সরি যে আসলে হ্যাঁ একটু প্রেশার, আজকে অনেক কিছু একসাথে দেখছি আমরা। কি করতে হবে? পাংচুয়েশন। বাক্যর প্রথম কি হবে? ক্যাপিটাল লেটার। 15 year old শামিমা, এই যে শামিমা, শামিমার স্বপ্ন, তাহলে কি হবে? একটা অ্যাপোস্ট্রফি হবে, or nipped in the bud। বাক্য এখানে শেষ। Her father wanted to marry her off against her will, full stop। Marrying of a girl under 18 is against the law in Bangladesh, full stop। খুব সিম্পল, এই যে পড়ে বাক্যটা একটু ধরতে পারা। আচ্ছা, এখানে যে ওরা দিল হাইফেন, এটা না দিলেও ক্ষতি নাই, দিলে ভালো। আচ্ছা, প্রিন্স বলছে এক্সক্লামেটরি একটু বুঝিয়ে দিতে, আমরা সময় পেলে চেষ্টা করব। ডিগ্রি করানো, ডিগ্রি থেকে আসে নাই তো, ডিগ্রি দরকার নাই। হ্যাঁ, ওখানে কিন্তু জাস্ট হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ওগুলো থেকে আসছে, আর হ্যাঁ বোধক না বোধক ওইখান থেকে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কিন্তু একদম ইজি। কি মনে হচ্ছে? পড়ে ধরতে পারবা বাক্যগুলা? মনে তো হচ্ছে আমরা পারবো নাকি?
আশা করি পারবো, না পারা কিছু নাই। তারপরে যদি কোনো পয়েন্টে না বুঝে থাকি সেটা একটু কমেন্ট করি, কেমন? যদি কোনো পয়েন্টে না বুঝে থাকি একটু কমেন্ট করি। ঠিক আছে, চলো তাইলে আমরা সামনে যাই। আচ্ছা, এখানে আমরা শেষ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে হলো কারণ রাইটিং পার্টটা তো আমি পড়াতে পারবো না, এটা তো ক্লাসে পড়ানোর জিনিস না। ক্লাসের সময় বাকি আছে 5-6 মিনিট। তারপরও যদি একটু ভাবি যে তোমরা তো একটু সাজেশন চাও অনেক ক্ষেত্রে, এখানে কি কি আছে দেখো। একটা লেটার আছে অথবা ইমেল আছে, এগুলো আমরা কিন্তু ক্লাসে দেখিয়েছি। এখন আসলে শেষে কি বলবো, স্টোরি, ডায়ালগ, কম্পোজিশন, বেশ কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি। কত মার্কের? প্রায় হচ্ছে 30 মার্কের, তাই না? সো আমি নিজেও বলতে পারবো না যে পরীক্ষায় কোনটা আসবে। তারপরে যদি আমি একটু চিন্তা ভাবনা করি কোনগুলো আসার সম্ভাবনা বেশি, এগুলো কমন পড়বে কিনা জানার কোনো উপায় নেই। পড়তে পারে, নাও পড়তে পারে, কোনো গ্যারান্টি নাই। তারপরেও যদি আমরা একটু ভাবি, হুম, সেই ক্ষেত্রে কম্পোজিশনটা তোমরা একটু বলো না, তোমাদের স্কুলের টিচার বলেছেন কোনোটার কথা? নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই বলেছেন। একটু কমেন্ট করি। কোনটা কোনটা আসার মতো একটু ভাবি। সাধারণত তোমার স্কুল লাইব্রেরি কিংবা স্কুল ম্যাগাজিন এইটা প্রায়ই আসে, তাহলে এটাকে আমরা একটা ভালো গুরুত্ব দিতে পারি। তোমরাও কমেন্ট করতে থাকো কোনটা কোনটা আসার মতো। আর কম্পোজিশন হইলে এইম ইন লাইফ, সেখানে সবাই সুন্দর মতো লিখে দেয় আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সেটাও আসে। আবার জার্নি বাই বোট বা জার্নি বাই ট্রেন, এইটাও কিন্তু অনেক বেশি পরিমাণে আসে, তাই না? কম্পোজিশন এগুলো খুব কমন। এগুলো না পড়ে গেলে একটু সমস্যা হয়ে যেতে পারে, কারণ এটা সবাই মোটামুটি পারবে, তাই না? আর কি আসতে পারে বলো? আরেকটা আসতে পারে, ধরো তোমার জীবনের দায়িত্ব, মানে ডিউটিস অফ এ স্টুডেন্ট, ভালো করে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ, এটা আসতে পারে। আর কি হতে পারে বলো তো? আমার মনে হচ্ছে যে এগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি। আর বাকিগুলা, বাকি তো আরো অনেক আছে, দেখি তোমাদের কমেন্টগুলো। নিউজ পেপার, তারপর কি কি জানি, ভ্যালু অফ টাইম, লার্নিং ইংলিশ। আমি না আসলে জানি না যে এটা কতখানি গুরুত্বপূর্ণ। আমি শুধু এগুলাই বললাম যেগুলো না পড়লেই না, অবশ্যই অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এটা তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারবা, তোমার গাইড বই বলো, যাই বলো। আর যদি মনে হয় ভাই আমি কোথাও পারি না, তুমি আল্লাহর ওয়াস্তে তুমি একটু চ্যাট জিপিটির কাছে চলে যাবা। ঠিক আছে, এটা আগেও দেখাইছি আমি, তারপর আবার দেখাই। তুমি গেলা চ্যাট জিপিটির কাছে, গেলাম, বললাম যে রাইট আ কম্পোজিশন অন, কি বলা যেতে পারে, ইয়োর স্কুল লাইব্রেরি। ছোট্ট করে লিখতে বলি, হ্যাঁ, আমরা তো বেশি বড় করে লিখতে গেলে ভেজাল। পরীক্ষায় 200 শব্দ, এখানে বলে 100 শব্দে লিখে দিতে। আর আমি তো সহজ করে লিখতে চাই, বলে দিলাম ফর কিডস, ভাই বাচ্চাদের জন্য লিখে দে, দেখি ও কি করে। ওর মতো করে ছোট একটা লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা, খুবই দারুণ অবস্থা দেখতে পাচ্ছি নেটের। তবে হ্যাঁ, আমি আবারও বলি, যদি তোমার কোনো উপায় না থাকে তাহলে তুমি চ্যাট জিপিটিকে বলো। কাজই করতেছে না। আচ্ছা হ্যাঁ, লিখছে, খুব ছোট করে লিখছে। আমার লাইব্রেরিটা আমার খুব পছন্দের জায়গা, এটা খুব কোয়াইট, পরিষ্কার থাকে, খুব ভালো ভালো বই আছে, গল্পের বই আছে, ছবির বই আছে, খবরের কাগজ আছে। লাইব্রেরিয়ান খুব ভালো, তিনি আমাদের বই দেখতে দেয়, আমরা চেয়ারে বসে পড়ি। আমি বই ধার করতে পছন্দ করি বাসায় নিয়ে, এটা পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পায়, কল্পনা বৃদ্ধি পায়। এটাতে আমরা সবাই চুপচাপ পড়াশোনা করি। তাহলে দেখো যে খুব সিম্পল জিনিস কিন্তু। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমি কোনোখান থেকে এটা পড়তে পারি নাই, তাহলে তুমি চ্যাট জিপিটির কাছে যাও। আর যদি তুমি কোনো গাইড বই বা ইয়ে থেকে পড়ো, সেটা অনেক ভালো, সেটাও করতে পারো। তাহলে মোটামুটি এর বাইরেও আরো অনেক কিছু আসতে পারে, তবে এগুলা প্লিজ আমরা মিস দেবো না, এগুলো ভালো করে পড়ে রাখবো, কারণ এগুলো সব সময় আসে সাধারণত। আচ্ছা, এটা গেল কম্পোজিশন।
এর বাইরে যদি আরেকটু আমরা চিন্তা ভাবনা করি যে ধরো ফর্মাল লেটার, ইমেল, সেগুলো কি আসতে পারে? ইমেল আর লেটার একই জিনিস, জাস্ট লেখার প্যাটার্নটা, যে লেটারে আমরা একটা খাম দিই, ইমেলে দিই না, এইটুকুই। তোমরা একটু কমেন্ট করো কি আসতে পারে। সবচেয়ে কমন জিনিস হলো তোমার স্কুলে একটা কিছু লাগবে, সেটা ক্যান্টিন হইতে পারে, কম্পিউটার ক্লাব হইতে পারে, প্রেয়ার রুম হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, কিন্তু সবসময় একটা কিছু ইস্টাবলিশ করতে হবে, তাই না? এটা খুব কমন একটা জিনিস, সেটা কিন্তু সবসময় আসে। এইটা ধরো যে আসার সম্ভাবনা অনেক বেশি। বলবে ক্যান্টিন, প্রেয়ার রুম, মাল্টিমিডিয়া সেন্টার, লাইব্রেরি, হ্যাঁ, অনেক কিছু আসতে পারে, কিন্তু টপিকটা কিন্তু হুবহু একই। তাহলে এটা হয়ে গেল। তারপরে কি হতে পারে বলো তো? আমরা ফর্মাল লেটারে বা ইমেইলের কথা ভাবছি। আর হইতে পারে ধরো যে একটা অনুমতি, স্টাডি ট্যুর পারমিশন চাওয়া, বেড়াইতে যেতে চাই। আর কি হতে পারে? আর তো আরো আসতে পারে যে হ্যাঁ, এটাই আমরা দেই, এই দুইটা বাইরে আমার মনে হয় না খুব একটা দরকার আছে, এটা বেশি গুরুত্ব দিব, এটা অত গুরুত্ব না দিলেও চলবে। আর ইনফর্মাল, অর্থাৎ বন্ধুর কাছে লিখতেছো, সেখানে কি হইতে পারে সেটা নিয়েও তো একটু ভাবা দরকার। সবাই একটু কমেন্ট করি। একটা হইতে পারে যে প্রাইজ গিভিং সেরিমনি, তাই না? এটা কিন্তু অনেক আসে। আর কি হতে পারে বলো তো? দুইটা কমন জিনিস আছে, ইম্পর্টেন্স অফ, মাথায় রাখবা, এটা কিন্তু কম্পোজিশনও আসতে পারে, আবার লেটারেও বা ডায়ালগেও আসতে পারে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর রিডিং নিউজ পেপার, এই দুইটা প্রায় আসে। তাহলে দেখো যে এগুলা কিন্তু আমরা জানি না যে পরীক্ষায় হুবহু আসবে কিনা, তবে আসার সম্ভাবনাটা অনেক বেশি, রাইট? আমার মনে হয় যে এগুলো যদি ভালো করে আমরা পড়ি, আমাদের একটা ভালো সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ, তাই না? ভালো একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে গাইস, সো চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো কোনো সাজেশন বলবো না, আমি শুধু বলছি যে এগুলো বারবার আসে, সেগুলো আমরা অবশ্যই দেখব, সাথে সময় পেলে আরো কিছু দেখে রাখবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই অবশ্যই কি করব, অনেক ভালোই করব, তাই না? ইয়াস। তো সবার জন্য বেশি বেশি দোয়া, একটু পরিশ্রম করি, সময় তো খুব অল্প একটু বাকি, কয়দিন ভালো মতো পড়লে ইনশাল্লাহ আমরা ভিত্তিতে ভালো একটা মার্ক তুলে আনতে পারবো। যেই জিনিসগুলো বুঝি না, একটু আগের ক্লাসগুলো দেখবো, একটু প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আমাদের কেউ ঠেকাতে পারবে না। কেমন? আমরা কিন্তু পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আইডিয়া নিলাম। ওকে, ঠিক আছে। আম সরি কারো কারো কিছু প্রশ্ন মিস হয়ে যাচ্ছে, কারণ এরপর আরেকটা ক্লাসে যেতে হবে, তো সে শেষ করতে হবে আর কি এখনই। সবাই আমরা এই কয়দিন নামাজও ঠিক মতো পড়ি, এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পড়ি, তাই না? পরীক্ষার সময় বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন ভালো করতে পারি, যে যেই ধর্মে, সেই ধর্মে আমরা দোয়া করি, প্রার্থনা করি। সবার জন্য বেশি বেশি দোয়া, ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষায় ফাটাই দিব। আসসালামু আলাইকুম পোলাপাইন, আল্লাহ হাফেজ।